সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 2 রিটেন বাই ইন্তিজার হোসেন এই সম্পূর্ণ লেসনটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে বা যে প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই যে লেসন 2 রয়েছে ক্লাউডস, এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর উত্তরও তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষায় তোমাদের এই লেসন থেকে যদি কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অনায়াসে লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 2 ক্লাউডস রিটেন বাই ইন্তিজার হোসেন এই সম্পূর্ণ লেসনটির বাংলা অর্থ এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তর বা সলিউশন। ঠিক আছে, তো লেসনটার কি নাম দেওয়া হয়েছে ক্লাউডস। ক্লাউডস মানে কি মেঘেরা, ক্লাউড মানে হচ্ছে মেঘ, তার সঙ্গে এস যোগ করা আছে, তো ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা। এরপর দেখো লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। তো প্রথমে এই অংশে আমাদের লেখক ইন্তিজার হোসেন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে এবং যে গল্পটা আমরা পড়বো ক্লাউডস এটা সম্পর্কেও একটু তথ্য এখানে দেওয়া হয়েছে। তো দেখো কি বলা হয়েছে এখানে, ইন্তিজার হোসেন বোর্ন ইন 1923 ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ। তো দেখো ইন্তিজার হোসেন এর জন্ম হচ্ছে কত, বোর্ন মানে কি জন্ম, ইন 1923 অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে ইন্তিজার হোসেন এর জন্ম। ইজ আ ফেমাস রাইটার, ইজ মানে কি হয় বা হন, এ মানে একজন আর ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে হচ্ছে লেখক, তো ইনি হচ্ছেন একজন বিখ্যাত লেখক। ফ্রম পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান থেকে, ফ্রম মানে কি থেকে, পাকিস্তান থেকে বা পাকিস্তানের একজন বিখ্যাত লেখক ইনি। হু রাইটস, হু মানে হচ্ছে যিনি, রাইটস মানে হচ্ছে লেখেন, শর্ট স্টোরিজ মানে ছোট গল্প, শর্ট মানে ছোট, স্টোরিজ মানে গল্প, তো ছোট গল্প লেখেন, অ্যান্ড নোভেলস এবং অ্যান্ড মানে এবং, ঠিক আছে, নোভেলস মানে হচ্ছে উপন্যাস লেখেন, ইন উর্দু অর্থাৎ উর্দুতে লেখেন তিনি, ঠিক আছে, অর্থাৎ উর্দু ভাষায়, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ এবং ইংরাজিতে খবরের কাগজের যে কলাম সেখানেও তিনি লেখালেখি করেন। হি হ্যাজ রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তো দেখো হি হ্যাজ রিসিভড, রিসিভড মানে কি পাওয়া, তো হি হ্যাজ রিসিভড মানে তিনি পেয়েছেন ম্যানি অ্যাওয়ার্ডস, ম্যানি মানে অনেক, অ্যাওয়ার্ডস মানে হচ্ছে পুরস্কার, অনেক পুরস্কার পেয়েছেন, ইন পাকিস্তান অর্থাৎ পাকিস্তানে, ইন্ডিয়া মানে ভারতবর্ষে, অ্যান্ড দ্য মিডল ইস্ট, মিডল মানে মধ্য, ইস্ট মানে হচ্ছে পূর্ব, ঠিক আছে, তো মধ্যপূর্ব বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, মধ্যপ্রাচ্যের দেশ বলতে অ্যাকচুয়ালি আমাদের এশিয়া মহাদেশের যে সমস্ত দেশ সেগুলোকে বলা হয় মিডল ইস্টের দেশ, তো সেই সমস্ত দেশ থেকে তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস মানে তার বইগুলোর মধ্যে হচ্ছে এই সেভেন্থ ডোর এবং লিভস, ঠিক আছে, এইগুলো ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ, যেগুলো হচ্ছে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, তার ইংরেজিতে অনুবাদকৃত যে সমস্ত বই তার মধ্যে এই সেভেন্থ ডোর এবং লিভস এই দুটো নাম এখানে দেওয়া হয়েছে। তিনি তো অ্যাকচুয়ালি বইগুলো লিখেছেন উর্দুতে, ঠিক আছে, তো সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে আর কি। এরপর হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রক্সান্দা জলিল, ঠিক আছে, দেখো হিজ উর্দু শর্ট স্টোরি, তার উর্দু ভাষায় লেখা শর্ট স্টোরিজ মানে ছোট গল্প যেটার নাম হচ্ছে বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড, সেটাকে ট্রান্সলেট করা হয়েছে বা অনুবাদ করা হয়েছে, অ্যাজ ক্লাউডস নাম দেওয়া হয়েছে কি ক্লাউডস মানে ক্লাউডস হিসাবে এটাকে অনুবাদ করা হয়েছে বাই রক্সান্দা জলিল মানে রক্সান্দা জলিল, এই যে তার ছোট গল্প বাদল এটাকে ইংরাজিতে অনুবাদ করেছেন এবং নাম দিয়েছেন কি ক্লাউডস, ঠিক আছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। দ্য প্রেজেন্ট টেক্সট, প্রেজেন্ট বলতে এই যে বর্তমান যে গল্পটা আমরা পড়বো আর টেক্সট বলতে গল্প, ঠিক আছে, এই বর্তমান গল্পটা ইজ মানে হচ্ছে হয়, ইটস মানে হচ্ছে এটার, এটার বলতে এই যে ক্লাউডস ছোট গল্পের বই সেই গল্পের বইয়ের একটা এডিটেড ভার্সন মানে হচ্ছে সংক্ষেপিত একটা অংশ, এখান থেকে এই অংশটা তুলে নেওয়া হয়েছে এবং এটারও নাম দেওয়া হয়েছে ক্লাউডস, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের যেটা দেওয়া আছে, এরপর মূল গল্পটা পড়বো তার আগে তোমাদের জন্য এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো পরীক্ষাতে এগুলো তোমাদের আসে না, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, লেটস শেয়ার, চলো শেয়ার করি। তো এক নম্বর দাগে কি বলা হচ্ছে, হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট। তো হুইচ সিজন মানে কোন ঋতুটি ডু ইউ লাইক তুমি পছন্দ করো দ্য মোস্ট সব থেকে বেশি, কোন ঋতু তোমার বেশি পছন্দ সেটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি তোমার মতো বলবে, গ্রীষ্ম হতে পারে, বর্ষা হতে পারে, ঠিক আছে, শীত হতে পারে, তোমার বসন্তকাল, যে কোনো যেটা তোমার ভালো লাগে সেটা তোমাকে বলতে হবে। এরপর নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন।
তো বলা হচ্ছে নেম মানে হচ্ছে নাম বলতে হবে তোমাকে 3 অবজেক্টস, 3টি জিনিসের, অফ নেচার মানে প্রকৃতির 3টি জিনিসের নাম বলতে হবে, দ্যাট আর কমনলি সিন ইন দ্য সিজন, যেটা হচ্ছে এই সিজন মানে যে ঋতুটা তোমার পছন্দ সেই ঋতুতে যেগুলো সাধারণ দেখা যায় সাধারণভাবে, ঠিক আছে, কমন যেগুলো দেখা যায় সেরকম 3টে জিনিসের তোমাকে নাম বলতে হবে, ঠিক আছে। এরপর 2 নম্বরে হচ্ছে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এই যে এখানে লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে পয়েন্ট আউট দ্য অ্যাকশন দ্যাট ইউ ডিসলাইক দ্য মোস্ট অ্যান্ড গিভ রিজনস ফর ইউর আনসার। এখানে এই যে 3টি অপশান দেওয়া আছে এগুলোর মধ্যে তোমার সব থেকে কোনটা বেশি তুমি ডিসলাইক করো মানে বেশি অপছন্দ করো সেটাকে তোমাকে এখানে নির্বাচন করতে বলা হচ্ছে, এবং কেন অপছন্দ করো সেটাও তোমাকে বলতে হবে। তো প্রথমে কী দেওয়া হচ্ছে, স্লিপিং মানে হচ্ছে ঘুমানো, প্লেইং মানে হচ্ছে খেলা করা, আর ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা। তাই 3টির মধ্যে কোনটি তুমি বেশি ডিসলাইক করো বা অপছন্দ করো? স্লিপিং। তো স্লিপিং তো কেউই অপছন্দ করে না, ঘুমাতে তো সবাইকেই ঘুমাতে হবে। প্লেইং খেলতেও কেউ অপছন্দ করে না। ওয়েটিং এটা তুমি লিখতে পারো, ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা। তো অপেক্ষা করা হচ্ছে একটা তুমি বলতে পারো এটা আমার অপছন্দ, ঠিক আছে, অর্থাৎ কারোর জন্য যখন অপেক্ষা আমরা করি তখন সেখানে কি সময়ের অপচয় হয়, ঠিক আছে, তো সেটা তুমি বলতে পারো। এরপর দেখো যেটা আমাদের রয়েছে মূল গল্প সেটা এবার আমরা পড়ব। প্রথমে রয়েছে কি লেটস রিড, চলো পড়ি। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ডাউন উইন্ডিং প্যাথস অ্যান্ড আলিস টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট। তো দেখো এখানে কি বলা হচ্ছে, হি মানে সে, ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে বেড়ালো, এদিক ওদিক ঘুরে বেড়ানো আর কি, ঠিক আছে। তো ঘুরে বেড়ালো, ফার মানে হচ্ছে অনেক দূর, ইন সার্চ অফ ক্লাউডস, সার্চ মানে কি খোঁজা, ক্লাউডস মানে হচ্ছে মেঘ, অর্থাৎ মেঘেদের খোঁজে সে অনেক দূর ঘুরে বেড়ালো। ডাউন উইন্ডিং প্যাথস, ডাউন মানে হচ্ছে নিচু, উইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা, প্যাথস মানে হচ্ছে প্যাথস মানে কি এখানে পথ, ঠিক আছে, অর্থাৎ নিচু আঁকা বাঁকা পথ দিয়ে সে অনেক দূর পর্যন্ত মেঘের খোঁজে ঘুরে বেড়ালো। অ্যান্ড আলিজ মানে হচ্ছে সরু অলিগলি দিয়ে সে ঘুরে বেড়ালো। টিল হি রিচড, টিল মানে হচ্ছে যতক্ষণ, টিল মানে হচ্ছে কি পর্যন্ত, ঠিক আছে, হি রিচড মানে পৌঁছালো, রিচ মানে কি পৌঁছালো। তো পৌঁছালো কোথায়, দ্য ওল্ড মাড হাট, মানে ওল্ড মানে পুরনো, মাড মানে হচ্ছে মাটি, আর হাট মানে কুঁড়ে ঘর। তো পুরনো মাটির কুঁড়ে ঘর, পুরনো মাটির একটা ঘর, ঠিক আছে, সেই ঘরটা পর্যন্ত যতক্ষণ না সে পৌঁছালো ততক্ষণ সে বিভিন্ন মানে সরু অলিগলি, ঠিক আছে, নিচু আঁকাবাঁকা পথ, এই সমস্ত পথ দিয়ে সে ঘুরে ঘুরে বেড়ালো এবং মেঘেদের খোঁজ করলো, ঠিক আছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক। তো দেয়ার মানে কি সেখানে, টার্ন অন মানে কি বাঁক নেওয়া, ঠিক আছে, মোড় নেওয়া আর কি, এখান থেকে সে মোড় নিল টু দ্য ডার্ট ট্রাক। এখানে ডার্ট ট্রাক বলতে ট্রাক মানে পথ, এখানে একটা কাঁচা পথ আর কি, ঠিক আছে, কাঁচা রাস্তা, নোংরা, ডার্ট মানে কি নোংরা, তো মাটির কাঁচা রাস্তা নোংরাই হয়, তো সেরকম একটা পথে সে মোড় নিল, টার্ন নিল, ঘুরে গেল আর কি, ঠিক আছে, একটা রাস্তা থেকে অন্য রাস্তা ধরলো এরকম। He saw a grass cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. তো দেখো হি স মানে সে দেখলো, হি মানে কি সে, আর স মানে দেখলো, সে দেখতে পেলো আ গ্রাস কাটার, একজন ঘাস কাটুরেকে, গ্রাস মানে কি ঘাস, আর কাটার মানে হচ্ছে কাটা, একজন ঘাস কাটে এরকম একজন লোককে সে দেখতে পেলো, কামিং ফ্রম আদার ডিরেকশন মানে কি দিক আর কি, আর আদার মানে হচ্ছে অন্য দিক থেকে, কামিং মানে হচ্ছে আসছে, এরকম একটা ঘাস কাটুরেকে সে দেখতে পেল, সে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে একজন ঘাস কাটুরে সে আসছে। বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস, বান্ডিল মানে কি বোঝা, একটা বোঝা, অফ ফ্রেশলি কাট গ্রাস, ফ্রেশলি মানে হচ্ছে টাটকা বা সতেজ, টাটকা কাটা ঘাসের একটা বোঝা, ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথার ওপরে কী করা ছিল, ব্যালেন্স করা ছিল, মানে মাথার ওপরে বসানো ছিল সেই ঘাসের বোঝাটা, ঠিক আছে। তো সেই ঘাসের ওপরে তার একটা ঘাসের বোঝা সেই লোকটার মাথায় মানে চাপানো ছিল, এবং সেই লোকটা তার উল্টো দিক থেকে আসছিল সেটা সে দেখলো। এরপর দেখো হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। তো বলছে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তো দেখো কি বলছে, হি স্টপড দ্য ম্যান, স্টপ মানে কি থামানো, তো হি স্টপড মানে সে থামালো আর কি, থামিয়ে দিল, দ্য ম্যান সেই লোকটাকে, অর্থাৎ সেই লোকটাকে দাঁড় করালো ছেলেটা, এবং আস্কড জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো, সিন মানে কি সি থেকে সিন, সি মানে দেখা, সি স সিন, তো তুমি কি দেখেছো, দ্য ক্লাউডস মানে মেঘেদের, দেয়ার মানে হচ্ছে এখানে, তুমি কি মেঘেদের দেখেছো এখানে। এবার লোকটা দেখো কী বলছে, ক্লাউডস মেঘ, অর্থাৎ মেঘেদের দেখেছি মানে, ঠিক আছে। তো এরপর দেখো দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার
কোয়েশ্চেন। তো কী বলা হচ্ছে, দ্য গ্রাস কাটার মানে সেই ঘাস কাটুরে ওয়াজ অ্যামেজড মানে কি, অ্যামেজড মানে কি বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। অ্যাজ দো, এখানে অ্যাজ দো মানে হচ্ছে কি যেন, যেন হি হ্যাড বিন আস্কড, যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দ্য মোস্ট পিকুলার কোয়েশ্চেন। পিকুলার মানে হচ্ছে কি অদ্ভুত, কোয়েশ্চেন মানে কি প্রশ্ন, যেন তাকে একটা অদ্ভুত সবথেকে অদ্ভুত একটা প্রশ্ন তাকে করা হয়েছে। ঠিক আছে, এরকম সে একটা রিয়াকশান দিল আর কি। যখন ছেলেটা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি মেঘেদের দেখেছো, তখন লোকটা কি বললো, মেঘ, মেঘ কোথা কী করে দেখবো, এবং সেই প্রশ্ন শুনে অবাক হয়ে গেল আর কি। ঠিক আছে, এবার দেখো ছেলেটা কি বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। ওকে, হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তো কী বলা হয়েছে দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ, সে হতাশ হলো, টু সি মানে দেখে, টু সি অর্থাৎ দেখে, দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে এই ঘাস কাটুরে স্টিল মানে তখনও পর্যন্ত কী ছিল, মিস্টিফাইড মানে রহস্যজনক ছিল আর কি। তখনও পর্যন্ত সে মানে হতবাক হয়েই ছিল আর কি, কনফিউজড হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ছেলেটি দেখলো যে ঘাস কাটুরে যাকে জিজ্ঞেস করলো যে তুমি কি মেঘেদের দেখেছো, ঠিক আছে, তো সে তো অবাক হয়ে গেল। ঠিক আছে, তো তখন সে দেখলো, এই ছেলেটা দেখলো কি না এর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না, তখন সে হতাশ হয়ে, ঠিক আছে, সেখান থেকে মানে সরে পড়লো আর কি। ঠিক আছে, সে দেখলো এখনও সেই লোকটা মানে হতবুদ্ধি হয়েই রয়েছে। তো নেক্সট লাইনে কি বলা হচ্ছে, হি ওয়ার্কড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। দেখো হি ওয়ার্কড অন, সে হাঁটতে লাগলো, সে যখন দেখলো ঘাস কাটুরে তাকে কিছু বলতে পারলো না মেঘের সম্পর্কে, তখন হি ওয়ার্কড অন, সে হাঁটতে লাগলো, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত হি কেম আপন মানে সে দেখতে পেল আর কি, একজনের সাথে সাক্ষাৎ হলো, আর ফার্মার একজন কৃষকের সঙ্গে তার দেখা হলো, প্লাউইং হিজ ফিল্ড, যে তার মাঠে নাঙল দিচ্ছিল। প্লাউইং মানে কি নাঙল দেওয়া, মাঠে নাঙল দিচ্ছিল সেই কৃষক, এবং তাকে সে দেখতে পেল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম দেয়ার। দেখো হি আস্কড মানে সে জিজ্ঞাসা করলো, হি মানে তাকে, দ্য সেম কোয়েশ্চেন সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম দেয়ার মানে মেঘেরা কি এখানে এসেছে, মেঘেদের কি মানে এখানে দেখা গিয়েছে, বা মেঘেদের কি তুমি দেখেছো। দেখো এরপর কি হলো, দ্য ফার্মার টু কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। তো এখানে কি বলা হচ্ছে, দ্য ফার্মার মানে কৃষকটিও মানে সেই চাষিটিও কুডেন্ট মেক সেন্স মানে কি অর্থ, কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, তার প্রশ্নের কোনো অর্থ সেও খুঁজে পেল না, অর্থাৎ সেও বুঝতে পারলো না যে মেঘেদের দেখেছো মানে সে কী বলতে চাইছে। দেখো কি বলছে, ক্লাউডস মেঘেরা, হি আস্কড সে জিজ্ঞাসা করলো, মানে কৃষকটি জিজ্ঞেস করলো যে মেঘেদেরকে আমি কোথায় কী করে দেখবো। এরপর দেখো ছেলেটি কি বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেরা। এরপর হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেরার্স ইফ দে হ্যাভ বিন ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং। তো দেখো হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, অর্থাৎ সে মেঘেদের খোঁজ এমনভাবে করছিল, মানে মেঘেদের সম্পর্কে সে এমনভাবে জিজ্ঞাসা করছিল, ওকে, লাইক আ ম্যান একটা মানুষের মতো, হু হু হ্যাজ লস্ট আ চাইল্ড যে একটা মানে তার চাইল্ড মানে শিশুকে হারিয়েছে, অ্যান্ড এবং আস্ক এবং জিজ্ঞাসা করছে, ওয়েফেয়ার্স মানে হচ্ছে পথচারীদের, পথের যে মানে ঘুরছে আর কি, পথের লোকজনকে জিজ্ঞাসা করছে, ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কোনো শিশুকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখেছে কিনা, এরকম জিজ্ঞেস করছে। অর্থাৎ ছেলেটি লোকজনদের মেঘেদের সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করছিল যেন কোনো একটা মানুষের যদি তার মানে ছেলে হারিয়ে যায় আর কি, বাচ্চা হারিয়ে যায়, সে যেমন তার অন্য লোকেদের জিজ্ঞেস করে যে তুমি আমার ছেলেকে দেখেছো, এরকম জিজ্ঞেস করে, তো সেই ছেলেটাও কিন্তু মেঘের সম্পর্কে এরকম ধারা লোককে জিজ্ঞেস করছিল যে তোমরা কি মেঘকে দেখেছো। ওকে, এরকম। এরপর দেখো, পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম। তো পারহ্যাপস মানে কি হয়তো, দ্য ক্লাউডস মানে মেঘেরা, দ্য ক্লাউডস টু মানে মেঘেরাও, ওয়ার লস্ট চিলড্রেন মেঘেরাও ছিল, ওয়ার মানে কি ছিল, লস্ট চিলড্রেন মানে হচ্ছে হারানো শিশুরা, লস্ট মানে হারানো, চিলড্রেন মানে শিশুরা, তো মেঘেরাও ছিল তাদের মানে একটা হারানো শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং এবং সে যাচ্ছিল, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, আস্কিং পিপল এবং মানুষজনকে জিজ্ঞাসা করছিল, আস্কিং মানে কি জিজ্ঞাসা করছিল, আস্কিং মানে জিজ্ঞাসা করা আর কি, অ্যাবাউট দেম তাদের সম্পর্কে, অর্থাৎ মেঘের সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ এই যে মেঘগুলো তার কাছে হচ্ছে হারানো শিশুর মতো ছিল, এবং সে চারিদিকে লোককে এই মেঘের সম্পর্কে জিজ্ঞাসা করছিল যে তারা মেঘকে দেখেছে কিনা।
বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। দেখো বাট নো ওয়ান মানে কেউই না, কুড গিভ হিম তাকে দিতে পারলো বা দিল, কেউই তাকে দিতে পারলো না আর স্যাটিসফ্যাক্টরি আনসার। স্যাটিসফ্যাক্টরি মানে হচ্ছে সন্তোষজনক, যেটা শুনে আমরা সন্তুষ্ট হয়ে যাই আর কি, এরকম সন্তোষজনক কোনো আনসার বা উত্তর কেউই কিন্তু তাকে দিতে পারলো না। তো এটা আমরা প্রথম যে অংশটুকু ছিল সেটুকু পড়লাম। এখানে দেখো আমাদের কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড নেক্সট প্রথমে দেওয়া আছে ট্রাক। ট্রাক মানে হচ্ছে কি প্যাথ, মানে হচ্ছে পথ আর কি, ঠিক আছে। এরপর পিকুলার মানে হচ্ছে কি স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ঠিক আছে। এরপর ওয়েফেরার্স মানে হচ্ছে ট্রাভেলার্স মানে পথচারী, পথে যারা ভ্রমণ করে তাদেরকে বলা হয় ওয়েফেরার্স বা ট্রাভেলার। তারপর দেখো আমাদের যেটা রয়েছে লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ আমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, কোন সেন্টেন্সটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে আমাদের ঘটনাক্রমে, সেগুলোকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ প্যাসেজটা তো আমরা পড়লাম প্রথম অংশটুকু, সেই প্যাসেজটা পড়ে আমাদের বুঝতে হবে যে এই লাইনগুলো কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, সেগুলো সেরকম বুঝে আমাদের এখানে নাম্বারিং করতে হবে। 1 নম্বর দাগে কী দেওয়া আছে দেখুন, হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অর্থাৎ সে দেখলো যে অন্য দিক থেকে একটা ঘাস কাটুরে আসছে। এরপর দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, মানে ঘাস কাটুরে অবাক হয়ে গিয়েছিল। হি রিচ দ্য ওল্ড মাডহাট, সে পুরনো মাটির বাড়িটার কাছে পৌঁছালো। এরপর দেখো হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘেদের খোঁজ করতে সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়ালো। এরপরে হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস, সে ঘাস কাটুরকে জিজ্ঞাসা করলো যে সে মেঘেদের দেখেছে কিনা। হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক, সে সেই ডার্ট ট্রাক মানে হচ্ছে কাঁচা রাস্তা থেকে রাস্তাটাই মোড় নিল বা ঘুরলো আর কি। তো এখানে আমাদের কোনটা সবার আগে হবে, সে আমাদের প্রথমেই কোনটা হবে, সে মেঘের খোঁজে ঘুরে বেড়ালো, এই লাইনটি কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে প্রথম রয়েছে। তো দেখো এটা আমাদের প্রথম হবে, এই 4 নাম্বারটা, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, অর্থাৎ সে মেঘেদের খোঁজে ঘুরে বেড়ালো। তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার দিতে হবে। তো আমরা এখানে এটা 1 নাম্বার দেবো, ঠিক আছে। এরপর মেঘেদের খোঁজে ঘুরে বেড়ালো, তারপর কি হলো, সে একটা পুরনো বাড়িতে গিয়ে পৌঁছেছিল। তো হি রিচ দ্য ওল্ড মাড হাট, একটা সে পুরনো মাটির বাড়িতে পৌঁছেছিল, এইটা আমাদের দ্বিতীয় লাইনে রয়েছে। তো এটা মানে দ্বিতীয় হবে, 2 নম্বর হবে, ঠিক আছে। এরপর 3 নম্বর কী হবে, সেখানে গিয়ে সে একটা কাঁচা রাস্তা থেকে মোড় নিয়েছিল। হি টার্নড অন টু দ্য ডার্ট ট্রাক, যেটা কাঁচা রাস্তা সেখানে গিয়ে মানে সেখান থেকে ঘুরেছিল আর কি, ঠিক আছে, টার্ন নিয়েছিল। তো সেখানে টার্ন নেওয়ার ফলে সে কী হয়েছিল, একটা ঘাস কাটুরকে দেখতে পেয়েছিল, তার উল্টো দিক থেকে আসছে। তো হি স দ্য গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, এটা আমাদের 4 নম্বর হবে, ঠিক আছে। এটা আমাদের 4 নম্বর হয়ে গেল। তারপর তাকে সে জিজ্ঞাসা করেছিল সে মেঘকে দেখেছে কিনা, এটা হবে। তো হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস, অর্থাৎ এটা আমাদের 5 নম্বর হবে। সেই ঘাস কাটুরে দেখেছে কিনা মেঘকে, সেটা তাকে সে জিজ্ঞাসা করেছিল, তো এটা আমরা 5 নম্বর দিলাম। এরপর 6 নম্বর আমাদের কোনটা হবে, এই যে এটা, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, এবং সেটা শুনে সেই ঘাস কাটুরে খুব অবাক হয়ে গিয়েছিল। তো এইটা আমরা দেবো 6 নম্বর, ঠিক আছে। তো দেখো এইগুলো আমরা এইভাবে করে নাম্বারিং করলাম। এটা আমাদের 1 নম্বর হবে, এটা হচ্ছে 2 নম্বর, তারপর এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হয়ে গেল 6। নেক্সট দেখো যেটা আমাদের দেওয়া আছে অ্যাক্টিভিটি 2-তে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এগুলোকে সম্পূর্ণ করতে হবে, এই বাক্যগুলোকে। দেখো 1 নাম্বার এতে কী দেওয়া আছে, দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডিল। তো দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডিল, দ্য গ্রাস কাটারের কী ছিল, একটা বান্ডিল অফ ফ্রেশ কাট গ্রাস অন হিজ হেড, তার মাথায় একটা টাটকা কাটা ঘাসের বোঝা ছিল, ঠিক আছে। এটা আমাদের লিখতে হবে। আমরা কী লিখবো, দ্য গ্রাস কাটার হ্যাড, দেখো আমরা এগুলোকে লিখে রেখেছি, দেখো এখানে লিখবে অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এই অংশটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। তো উত্তরটা দেখো আমরা এখানে লিখে দিচ্ছি, এভাবে আমরা এটাকে লিখবো, ঠিক আছে। দেখো এই অংশটা, তো দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় এটা মানে টাটকা কাটা একটা ঘাসের বোঝা তার মাথায় চাপানো ছিল। এরপরে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মানে সে অবাক হয়ে গিয়েছিল, টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঠিক আছে। এই অংশটা আমরা পড়লাম, ঠিক আছে। তো সেটাই আমাদের লিখতে হবে। দেখো আমরা এখান থেকে লিখে দিচ্ছি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, তখনও ঘাস কাটুরে ছিল, অবাক হয়েছিল তখনও, ঠিক আছে। তো এটা আমরা এখানে লিখলাম। এই অংশটা আমাদের পরের অংশটাকে লিখতে হবে, এটা আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে, ওকে। দেখো এরপর দ্য ফার্মার কুড নট, মানে কৃষকটি কি পারেনি, দ্য ফার্মার কুড নট মেক সেন্স দ্য
মেক সেন্স অফ দ্য কোশ্চেন, মানে কোশ্চেনের যে প্রশ্নের যে অর্থ সেটা বুঝতে পারেনি, তো এটা আমাদের লিখতে হবে দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তরের যে অর্থ সেটা বুঝতে পারেন, ঠিক কী প্রশ্ন সে করতে চাইছে আর কি, সেটা বুঝতে পারছিল না। এটা আমাদের লিখতে হবে, পরের অংশটা লিখতে হবে। এরপর হচ্ছে দেখো নাম্বার ডিতে, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, সে জিজ্ঞেস করছিল আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক আ ম্যান, একটা লোক যেমন তার শিশুকে হারিয়ে ফেলে, ঠিক আছে, এবং চারিদিকে মানুষকে জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চাকে দেখেছো কিনা, সেরকম করে সে মেঘের সম্পর্কেও জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। তো সেটা আমাদের লিখতে হবে, দেখো হি ওয়াজ আস্কিং ফর আ ম্যান লাইক, আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট হিজ child and ask wayfarers if they have seen a child wandering, তারা কোনো শিশুকে দেখেছে কিনা। তো এই অংশটা লিখতে হবে, তোমরা দেখে দেখে বই থেকে কিন্তু লিখবে, ঠিক আছে, বইয়ে তোমাদের রয়েছে। দেখো এটা আমরা এখানে লিখলাম, ওকে। তো এর পরে যেটা আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 3তে, এখানে কী দেওয়া আছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তরটাকে লিখতে হবে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে একটি সন্তোষজনক উত্তর দিতে পারলো না। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, অর্থাৎ এখানে কী বলা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, অর্থাৎ তোমার কি মনে হয় যে কেন নো ওয়ান কেউই কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, তাকে কেউই একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি, কেন? কারণ কি, তার প্রশ্নটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছিল, সে কী প্রশ্ন করতে চাইছে সেটা কেউ বুঝতে পারছিল না, তার জন্যই তার মানে সন্তোষজনক উত্তর কেউ দিতে পারেনি, ঠিক আছে, সেটাই আমাদের লিখতে হবে। দেখো আমরা কি লিখবো, এভরি ওয়ান ওয়াজ কনফিউজড, মানে প্রত্যেকেই কনফিউজ হয়ে গিয়েছিল, মানে হতবাক হয়ে গিয়েছিল, বাই দ্য কোয়েশ্চেন আস্কড বাই দ্য বয়, মানে ছেলেটির দ্বারা যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের দ্বারা সবাই অবাক হয়ে গিয়েছিল। সো নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, সুতরাং কেউই তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি, ওকে। তো এই উত্তরটা আমরা এখানটায় লিখবো, ঠিক আছে। অ্যান্সারটা আমি এখানে তোমাদের জন্য দেখো এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এরপর দেখো যেটা আমাদের রয়েছে, এরপর হচ্ছে আমাদের লেটস কন্টিনিউ, মানে পরের যে অংশ সেটা কিন্তু আমাদের এবার পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম অংশটুকু আমরা পড়লাম, এবার পরের অংশটাও আমরা এবার পড়ে নেব, তারপর যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোর উত্তর আমরা পরপর করব। তো দেখো এখানে প্রথমে কি রয়েছে, লেটস কন্টিনিউ মানে হচ্ছে চলো কন্টিনিউ করি, মানে বাকি অংশটা পড়বো এবার আমরা। তো কি বলা হয়েছে দেখো, প্রথমে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান। দেখো এখানে কি বলা হয়েছে, হিজ মাদার মানে তার মা, ওয়াজ মানে ছিল, দ্য ফার্স্ট মানে প্রথম আর কি, হি হ্যাড আস্কড মানে যাকে সে জিজ্ঞাসা করেছিল, ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, অর্থাৎ সকালবেলায় উঠে এই ছেলেটা তার মাকেই প্রথম জিজ্ঞাসা করেছিল যে কি, আম্মাজি মানে আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান, মানে মেঘেরা কোথায় চলে গেছে। দেখো এরপর দেখো তার মা কি বলছে, হুজ গান মানে কে চলে গেছে, হোয়ার মানে কোথায়, মানে কে কোথায় চলে গেল, আম্মাজি সিড মানে আম্মাজি বললো আর কি, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, ওকে। দেখো অ্যাজ ইফ মানে হচ্ছে যেন হি হ্যাড আস্কড সে জিজ্ঞাসা করেছিল, অ্যান এক্সেপশনালি মানে হচ্ছে একটা ব্যতিক্রমে একটা প্রশ্ন, অর্থাৎ অদ্ভুত একটা প্রশ্ন, স্টুপিড কোয়েশ্চেন, স্টুপিড মানে হচ্ছে অদ্ভুত একটা বোকা প্রশ্ন সে তাকে তার মাকে করেছিল। তার জন্য সে তার মা কি বললো যে হুজ গান হোয়ার মানে কে কোথায় চলে গেল, কি বলছো তুমি, কিছু বুঝতে পারছি না। এবার দেখো ছেলেটা কি বলছে, ক্লাউডস মানে হচ্ছে কি মেঘেদের কথা বলছি আমি, ঠিক আছে। এরপর ওর মা কি বলছে, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তো ওর মা বলছে ক্লাউডস মেঘেরা, হ্যাভ ইউ লস্ট মানে তুমি কি হারিয়েছো, লস্ট মানে কি হারানো, তুমি কি হারিয়েছো, ইউর মাইন্ড মানে হচ্ছে তোমার মাইন্ড মানে কি মন, মানে তোমার কি জ্ঞান হারা হয়ে গেছে, ঠিক আছে, তুমি কি তোমার মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এরকম জিজ্ঞেস করতে তার ছেলেকে, ঠিক আছে। হারি আপ নাও মানে তাড়াতাড়ি করো এখন, ওয়াশ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ওয়াশ মানে কি ধোয়া, অর্থাৎ হাত মুখ তাড়াতাড়ি ধুয়ে নাও, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি ধুয়ে নাও, ইট মানে কি খাও, ঠিক আছে, ইওর ব্রেকফাস্ট মানে সকালবেলাকার খাবার যেটা সেটা খেয়ে নাও, অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যাও, ওকে। অর্থাৎ তার মা বললো কি, মেঘেদের তুমি কী সব বলছো আমি বুঝতে পারছি না, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করো এবং স্কুলে যাও। এর পরের লাইন দেখো, ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। তো ডিজেক্টেডলি মানে হচ্ছে
বিষণ্ণভাবে বা বিষণ্ণ মনে সে কী করলো, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুয়ে নিল। ওয়াশড মানে কি ধুয়ে নিল, হাত মুখ ধুয়ে নিল। এট মানে হচ্ছে খেলো, হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট সকালবেলাকার খাবার খেয়ে নিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো। দেখো বাট মানে কি কিন্তু, কিন্তু দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নটি, স্টিল তখনও, হান্টেড হিম তাকে তাড়া করে বেড়াচ্ছিল, যে সেই মেঘেরা কোথায় গেল এই প্রশ্নটা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় চলে গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। হি রিমেম্বার্ড মানে সে মনে করলো, রিমেম্বার মানে কি মনে করা, সে মনে করলো বা স্মরণ করলো। হোয়াট হি হ্যাড সিন, সে হোয়াট হি হ্যাড সিন মানে সে কি দেখেছিল, দ্য নাইট বিফোর মানে হচ্ছে আগের রাত্রিতে, ক্লাউডস গ্যাদারিং, গ্যাদারিং মানে কি জড়ো হয়েছিল, মানে মেঘেরা জড়ো হয়েছিল, ইন দ্য ডার্ক স্কাই মানে অন্ধকার, স্কাই মানে কি অন্ধকার, আকাশে মেঘেরা জড়ো হয়েছিল, ঠিক আছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। দেখো কি বলা হচ্ছে, বাট কিন্তু, ওয়েন যখন, হি ওয়েন্ট সে গিয়েছিল, টু স্লিপ মানে ঘুমাতে, যখন সে ঘুমাতে গিয়েছিল, দ্য স্কাই মানে হচ্ছে মেঘ, ওয়াজ ক্লিয়ার, সরি স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশ ওয়াজ মানে আকাশ ছিল, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার্স এবং তারাতে ভর্তি ছিল, ঠিক আছে। অর্থাৎ প্রথমে সে দেখেছিল মেঘ পুরো, আকাশে পুরো মেঘে ভর্তি, অন্ধকার কালো মেঘ। তারপর যখন সে ঘুমোতে গিয়েছিল তখন দেখলো আকাশ পুরো পরিষ্কার এবং অনেক তারা উঠেছে আকাশে। When he awoke again, দেখো when he awoke again যখন আবার সে জেগে উঠলো, অ্যাওক মানে কি জেগে ওঠা, যখন আবার সে জেগে উঠলো, he had no idea of the time, ঠিক আছে। he had no idea of the time, অর্থাৎ সময়ের কোনো আইডিয়া তখন আর তার ছিল না, অর্থাৎ মাঝরাতে কোনো এক সময় জেগে উঠেছিল এবং তখন কটা বাজে সে সম্পর্কে কোনো ধারণা তার ছিল না। all he knew was দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। তো দেখো কি বলা হয়েছে, অল হি নিউ মানে সে যেটা জানতো বা জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, যে এটা ছিল মিডল মানে কি মধ্য বা মাঝখান, অফ দ্য নাইট মানে রাত্রির, অর্থাৎ এটা ছিল রাত্রির একটা মাঝখান বা মধ্যরাত্রি, এটা মধ্যরাত্রির কোনো একটা সময় হবে, ঠিক আছে। এটা সে বুঝতে পেরেছিল, কিন্তু সেই সময় কটা বাজে সেটা সে কিন্তু বুঝতে পারেনি, মানে মাঝরাতে যখন সে ঘুম থেকে জেগে উঠেছিল সেই সময়। এরপরে দেখো, আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং। তো এখানে কি বলা হয়েছে, আপ দেয়ার ইন দ্য স্কাই মানে আকাশের ওপরে, দ্য ক্লাউডস মানে মেঘেরা, ওয়ার রাম্বলিং, রাম্বলিং মানে কি মেঘেরা গর্জন করছিল, গুড়গুড় আওয়াজ করছিল আর কি, রাম্বলিং মানে, ওকে। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ডার্ক অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, ডেন্স অ্যান্ড ব্ল্যাক। তো ওখানে কী বলা হচ্ছে, ইন দ্য অকেশনাল মানে কি মাঝে মাঝে, ফ্ল্যাশেস অফ লাইটনিং, লাইটনিং মানে কি আলো, ফ্ল্যাশেস মানে ঝলকানি, তো মাঝে মাঝে আলোর ঝলকানি দিচ্ছিল, অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছিল আর কি। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং তারা ছিল ডেন্স মানে কি ঘন, এবং ব্ল্যাক মানে হচ্ছে কি কালো, ঠিক আছে, অর্থাৎ আকাশে আবার ঘন মেঘ জমেছিল যখন সে মাঝরাতে জেগে উঠেছিল সেই সময়। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং। তো দেখো ইট লুকড মানে এটা মনে হলো, অ্যাজ ইফ মানে হচ্ছে কি যেন, ইট উইল বি রেনিং মানে হচ্ছে কি বৃষ্টি হবে বা বৃষ্টি হতে থাকবে, ঠিক আছে, এরকম মনে হলো। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ হি নিউ। দেখুন কি বলা হচ্ছে, রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, রুইন্ড মানে কি ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া, তো বৃষ্টি তার স্লিপ মানে কি ঘুমটাকে একেবারে পুরোপুরি নষ্ট করে দেবে, হি নিউ এটা সে জানতে পেরেছিল বা সে জানতো, যেহেতু আকাশে প্রচুর মেঘ জমেছিল তাই সে জানতে পারলো বা বুঝতে পারলো যে বৃষ্টি তার মানে ঘুমটা পুরো নষ্ট করে দেবে। When he got up in the morning হি ওয়াজ অ্যামেজড। দেখো কি বলা হচ্ছে, ওয়েন যখন, হি গট আপ যখন সে উঠলো আর কি, ইন দ্য মর্নিং মানে সকালবেলা যখন সে ঘুম থেকে উঠলো, হি ওয়াজ অ্যামেজড সে বিস্ময় মানে অবাক হয়ে গেল, অ্যামেজড মানে কি বিস্মিত হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, তখন সে অবাক হয়ে গিয়েছিল, কেন না, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। দেখো কি বলা হচ্ছে, দ্য স্কাই মানে আকাশটা, ওয়াজ ক্লিয়ার, ওয়াজ মানে কি ছিল, ক্লিয়ার মানে পরিষ্কার, আকাশটা ছিল পরিষ্কার, অ্যান্ড এমটি এবং ফাঁকা, অর্থাৎ তখন আর আকাশে কোনো মেঘ ছিল না।
নট আ ট্রেস অফ রেন ইন দ্য কার্টিয়ার্ড। কার্টিয়ার্ড মানে হচ্ছে কি বারান্দা, বারান্দা বলতে উঠোন, ঠিক আছে, বাড়ির উঠোন আর কি কার্টিয়ার্ড মানে। তো নট আর ট্রেস, ট্রেস মানে হচ্ছে চিহ্ন, আর রেন মানে বৃষ্টির, ইন দ্য কার্টিয়ার্ড অর্থাৎ উঠোনে বৃষ্টির কোনো চিহ্নই কিন্তু ছিল না। ওকে, অর্থাৎ কোনো বৃষ্টিপাত হয়নি। ওকে, হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন। কি বলা হচ্ছে দেখো, হি মানে কি সে, হি ওয়াজ সারপ্রাইজড মানে সে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড স্যাডেন্ড এবং দুঃখী হয়ে পড়েছিল। কেন? দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস, মানে ক্লাউডস মানে মেঘেরা কী হয়েছিল, মুভড মানে চলে গিয়েছিল, অ্যাক্রস দ্য স্কাইস মানে আকাশে চলে গিয়েছিল, উইদাউট শেডিং আর ড্রপ অফ রেন মানে এক বিন্দু, ড্রপ মানে কি বিন্দু, এক বিন্দু বৃষ্টিপাত না করেই এই মেঘেরা আবার আকাশে চলে গিয়েছিল, অর্থাৎ কোনো বৃষ্টিপাতই হয়নি রাত্রিতে, ঠিক আছে। এরপরে দেখো, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। অ্যান্ড মানে কি এবং, এবং ইট স্যাডেন্ড হিম এটাকে খুব দুঃখী করে তুললো বা খুব দুঃখ দিল তাকে, টু থিঙ্ক মানে ভেবে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, হি হ্যাড ফলেন অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে কি ঘুমিয়ে পড়া, ঠিক আছে, সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল, এটা ভেবে সেটা সে খুব দুঃখ পেল, যে সে যে রাত্রে ঘুমিয়ে পড়েছিল এই কথাটা ভেবে সে দুঃখ পেল। কেন? হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, অ্যাওয়েক মানে কি জেগে থাকা, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস তাহলে হয়তো, পারহ্যাপস মানে হয়তো, ঠিক আছে, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, তাহলে কি হতো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে কি উধাও হয়ে যাওয়া, ঠিক আছে, লাইক দ্যাট, তাহলে লাইক দ্যাট মানে কি এইভাবে, তাহলে হয়তো এইভাবে এই ক্লাউডস মানে মেঘেরা উধাও হয়ে যেত না, যদি সে মানে রাত্রিতে জেগে থাকতো ঘুমিয়ে না গিয়ে, তাহলে সে ভাবছে আর কি এটা, তাহলে হয়তো মেঘেরা এইভাবে উধাও হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, দেখো ইট উড হ্যাভ বিন এটা হতে পারতো, দ্য সিজনস মানে হচ্ছে ঋতুর সিজন মানে কি ঋতু, আর সিজনস মানে হচ্ছে ঋতুর ফার্স্ট রেনফল প্রথম বৃষ্টিপাত, অর্থাৎ এটা হতে পারতো এই ঋতুর প্রথম বৃষ্টিপাত, অর্থাৎ ছেলেটা ভাবছি কি যদি আমি রাত্রিতে ঘুমিয়ে না গিয়ে জেগে থাকতাম তাহলে মেঘ এইভাবে চলে যেত না, এবং এটা এই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো, ঠিক আছে, এই ঋতুতে। তো এরপর দেখো, দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। তো কী বলা হচ্ছে, দ্য মান্থ অফ দ্য রেন্স মানে কি বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাতের যে মাস সেই মাসটা ওয়াজ স্লিপিং অ্যাওয়ে মানে চলে যাচ্ছিল, স্লিপ মানে কি পিছল খাওয়া আর কি, ঠিক আছে, এখানে স্লিপিং অ্যাওয়ে মানে বৃষ্টিপাতের যে মাসে বৃষ্টিপাত হয় আর কি, যে মাসগুলোতে, সেই মাসগুলো মানে অতিবাহিত হয়ে চলে যাচ্ছিল, ঠিক আছে। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেন অ্যাট দ্য স্কাইজ, দেখো হি লুকড আপ, লুক মানে কি তাকানো, হি লুকড আপ মানে সে উপরের দিকে তাকালো, ওয়ান্স আগেন আরও একবার, অ্যাট দ্য স্কাইজ মানে হচ্ছে আকাশের দিকে। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, তো কী বলা হচ্ছে, নট আ সিঙ্গেল প্যাচ মানে হচ্ছে কোনো সরু সরু একটা চিহ্ন আর কি, দাগের মতো এরকম একটা চিহ্ন। তো নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড মানে সেখানে মেঘের কোনো চিহ্নই কিন্তু আর কোনো ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, ফ্রম আ ক্লিয়ার স্কাই, তো দেখো কী বলছে, দ্য সান মানে সূর্য, বিট ডাউন অন হিজ হেড মানে তার মাথার উপরে সূর্য, বিট ডাউন মানে হচ্ছে আঘাত করা, তো সূর্যের যে হচ্ছে তাপ আর কি তার মাথার উপর প্রচণ্ডভাবে পড়ছিল, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে সূর্যের তাপ তাকে তার মাথার উপরে আঘাত করছিল আর কি। ফ্রম আ ক্লিয়ার স্কাই মানে একটা পরিষ্কার আকাশ থেকে সূর্যের তাপ ঝরে পড়ছিল তার মাথার উপরে। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়ার্কড বিটুইন দ্য ফিল্ডস, দেখো ইন দ্য ফিয়ার্স হিট মানে হচ্ছে তাপ, ফিয়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর তাপের মধ্যে মানে প্রচণ্ড গ্রীষ্মের তাপের মধ্যে, হি ওয়ার্কড মানে সে হাঁটছিল, সে হেঁটে চলেছিল, বিটুইন দ্য ফিল্ডস মানে হচ্ছে মাঠের মধ্য দিয়ে সে হেঁটে চলেছিল এই প্রচণ্ড সূর্যের দাবদাহে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থট ড্রাই, ওকে হিজ বডি মানে তার শরীর, ওয়াজ অন ফায়ার মানে কি আগুন, তার শরীর আগুনে জ্বলছিল আর কি, মানে প্রচণ্ড সূর্যের তাপে তার শরীর পুরো মানে মানে পুরো গরম হয়ে গিয়েছিল আর কি, সেটা বোঝাতেই এখানে বলা হচ্ছে হিজ বডি ওয়াজ অন ফায়ার, ঠিক আছে। হিজ থ্রট ড্রাই, তার গলা শুকিয়ে আসছিল, ড্রাই মানে কি শুকনো, তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস হি স আ লার্জ ট্রি ইন হুজ সেড আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, দেখো আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস,
আফটার মানে হচ্ছে পরে, ক্রসিং মানে হচ্ছে ক্রস করা, পার করে যাওয়া আর কি। সেভারেল মানে হচ্ছে কয়েকটি, ফিল্ডস মানে হচ্ছে মাঠ, তো কয়েকটি মাঠ পার হওয়ার পরে হি স সে দেখলো, আর লার্জ একটা বড়, লার্জ মানে কি বড় বা বৃহৎ একটা কি মানে গাছ দেখতে পেল। ইন হুজ সেড, যার ছায়াতে, সেড মানে কি ছায়া, যার ছায়াতে অর্থাৎ সেই গাছটার ছায়াতে কি ছিল, পার্সিয়ান হুইল, হুইল মানে হচ্ছে চাকা, পার্সিয়ান মানে কি পারস্য, একটা পারস্যের চাকা অর্থাৎ জলচক্র একটা, ঠিক আছে। টার্নড জেন্টলি, যেটা টার্নড মানে কি ঘুরছিল, জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে ঘুরছিল, ঠিক আছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডিজার্ট। দেখো ইট ওয়াজ এটা ছিল, লাইক হি হ্যাড রিচড যেন সে পৌঁছে গিয়েছে, হি হ্যাড রিচড, রিচ মানে কি পৌঁছানো, সে পৌঁছে গিয়েছিল অ্যান ওয়েসিস, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান বা মরুভূমির যে মরীচিকা, ঠিক আছে, মরুভূমির যে মরুদ্যান সেখানে, ওয়েসিস বলতে মরুদ্যান, মরুদ্যান বলতে মরুভূমিতে দু একটা যেখানে একটু একটু গাছপালা থাকে সেরকম জায়গা আর কি। তো সেরকম জায়গায় সে পৌঁছে গিয়েছিল ইন দ্য মিডল অফ দ্য ডিজার্ট, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, অর্থাৎ মরুভূমির মাঝখানে যেমন মরুদ্যান থাকে সেরকম একটা জায়গায় যেন সে পৌঁছে গিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই যে পার্সিয়ান হুইল এবং এই গাছটাকে দেখে তার মনে হয়েছিল যে একটা মানে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এবং মাঠের পর মাঠ পেরিয়ে যাওয়ার পর সে সেখানে একটা বড় গাছ দেখতে পেয়েছিল এবং সেই গাছে একটা পার্সিয়ান হুইল মানে একটা জলচক্র মানে সেখানে ছিল আর কি। তো এটা দেখে তার মনে হলো যে মরুভূমির মাঝখানে যেন একটা মরুদ্যান সে খুঁজে পেল। এরপর হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড splashed the cool water from the Persian wheel on his dusty feet। তো দেখো এই লাইনে কি বলা হচ্ছে, হি মানে সে, রিচড মানে হচ্ছে রিচড মানে পৌঁছালো, দ্য শেল্টার মানে হচ্ছে আশ্রয়, অফ দ্য ট্রি মানে সেই গাছটার আশ্রয়ে সে পৌঁছালো, সে বড় গাছটার নিচে সে পৌঁছে গেল। অ্যান্ড স্প্ল্যাশড, স্প্ল্যাশ মানে হচ্ছে কি ছিটে দেওয়া, ছিটে দিল কিসের ছিটে, দ্য কুল ওয়াটার মানে ঠান্ডা জল, সেই পার্সিয়ান হুইল থেকে যে জল ঝরছিল সেখান থেকে সে জল নিয়ে জলের ছিটে দিল কোথায়, ফ্রম কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, ডাস্টি মানে হচ্ছে নোংরা ধুলো মাখা, তার ফিট মানে হচ্ছে পা, তার সেই ধুলো বালি মাখা পায়ে এই পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে, সেই ঠান্ডা জল নিয়ে সেই জলের ছিটে তার পায়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্রিঙ্ক হিজ ফিল। তো তারপর কি হলো দেখো, দেন মানে হচ্ছে তারপর, হি ওয়াশড মানে কি, ওয়াশ মানে কি ধোয়া আর কি, ঠিক আছে। হি ওয়াশড হিজ হ্যান্ডস, তার হাত দুটো ধুয়ে নিল, অ্যান্ড ফেস এবং মুখটা ধুলো, অ্যান্ড ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি ড্রিঙ্ক থেকে ড্রিঙ্ক মানে জল পান করা, ড্রিঙ্ক থেকে ড্রিঙ্ক মানে পান করলো, জল পান করলো, হিজ ফিল, এখানে FIL ফিল মানে হচ্ছে সে তৃপ্তি ভরে জল পান করলো, যতটা তার মানে তেষ্টা মিটিয়ে সে জল পান করলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অংশ যেটা ছিল সেটা পড়লাম, ঠিক আছে। দ্বিতীয় অংশের শেষে দেখো আমাদের এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে। প্রথমে রয়েছে ওয়েসিস, ওয়েসিস মানে হচ্ছে অ্যান এরিয়া ইন আ ডিজার্ট উইথ ওয়াটার অ্যান্ড ট্রিজ। তো ওয়েসিস মানে এর এরিয়া, একটা হচ্ছে জায়গা, ইন ডিজার্ট মানে মরুভূমির মধ্যে একটা জায়গা, উইথ ওয়াটার অ্যান্ড ট্রিজ যেখানে জল এবং গাছ থাকে মরুভূমির বুকে, ঠিক আছে, সেটাকে বলা হয় ওয়েসিস বা মরুদ্যান। এরপর হচ্ছে পার্সিয়ান হুইল মানে হচ্ছে কি আপ সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার, অর্থাৎ একটা হচ্ছে সাধারণ একটা চাকা আর কি, ঠিক আছে, যেখানে জলের যে ক্ষমতা সেটাকে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় পার্সিয়ান হুইল বা জলচক্র বা পারসিক চক্র আর কি, ঠিক আছে। এরপর দেখো ফিল মানে হচ্ছে টু হিজ স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে তার মানে তৃপ্তি ভরে, ঠিক আছে, কোনো কিছু তৃপ্তি ভরে, যেমন তৃপ্তি ভরে সে জলটা পান করলো, তো সেটা বোঝাতে এখানে ফিলটাকে দেওয়া হয়েছে। এরপর আমাদের রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। তো এখানে যেটা ঠিক সেটা টি লিখতে হবে, যেটা ভুল সেটা F লিখতে হবে এবং তার পাশে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক আর কেন ভুল। আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ থেকে আমাদের সাপোর্টিং সেন্টেন্স নিয়ে এখানে লিখতে হবে। তো দেখো নাম্বার এতে বলা হচ্ছে ইন দ্য মর্নিং মানে সকালবেলা, দ্য বয় অর্থাৎ ছেলেটি আস্ট মানে জিজ্ঞাসা করেছিল, দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্নটি টু হিজ ফাদার তার বাবাকে। তো প্রথম প্রশ্ন সে তার মাকে জিজ্ঞাসা করেছিল, তো আমাদের এটা কী হবে, এটা আমাদের এফ হবে, ঠিক আছে, এটা হচ্ছে ফলস, তো আমাদের এফ লিখবো আমরা এখানে, ঠিক আছে। এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কী লিখবো দেখো, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড
আস্কড ইন দ্য মর্নিং, অর্থাৎ সে তার মাকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান, যে মেঘেরা কোথায় চলে গেছে, এরা সে তার মাকে জিজ্ঞাসা করেছিল। এই লাইনগুলো কিন্তু আমরা যে প্যাসেজটা পড়লাম সেই প্যাসেজ মানে যে আমরা যে লেসনটা পড়লাম, ঠিক আছে, এর আগে সেখানেই কিন্তু আমাদের দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুঁজে নিয়ে এইভাবে কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার এতে, এটা হলো এফ এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা এটা লিখতে হবে, ঠিক আছে। নাম্বার বিতে কী দেওয়া আছে, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। এটা আমাদের ঠিক হবে, ছেলেটির মা তাকে বলেছিল কি তুমি এইসব বাজে কথা বাদ দাও এবং ব্রেকফাস্ট করে স্কুলে যাও, তো এটা আমরা টি লিখবো, এটা হচ্ছে আমাদের সঠিক, তো আমরা এখানে টি হবে, ঠিক আছে। এরপর এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখো, সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, অর্থাৎ তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও এবং ব্রেকফাস্ট করে স্কুলে যাও, ঠিক আছে, এটা বলেছিল তার মা। তো এটা আমরা এখানে লিখলাম। এরপর নাম্বার বিতে সিতে দেখো, নাম্বার সিতে আমাদের যেটা দেওয়া আছে, নাম্বার সিতে বলা হচ্ছে ওয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, অর্থাৎ যখন ছেলেটি সকালবেলায় ঘুম থেকে উঠেছিল, হি স মানে সে দেখেছিল হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, যে সে দেখেছিল যে স্কাই মানে আকাশটা ছিল ক্লাউডলেস, মানে মেঘহীন আকাশ ছিল, মানে পরিষ্কার আকাশ ছিল, এটা সঠিক তথ্য, ঠিক আছে। সকালবেলায় উঠেছে কোনো মেঘ দেখতে পাইনি, তো আমরা লিখলাম টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, এই অংশটুকু তোমরা লিখবে, ঠিক আছে, যে তোমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, বইয়ের মধ্যেই রয়েছে, তো আমরা এটাকে এখানে লিখে দিলাম। এরপর নাম্বার ডিতে কী দেওয়া আছে, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ দ্য বয় ওয়াজ হ্যাপি টু, ছেলেটি খুশি হয়েছিল, টু থিঙ্ক এটা ভেবে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে পড়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল এটা ভেবে সে খুশি হয়েছিল, এটা ভেবে সে, এটা কিন্তু ভুল তথ্য, কারণ সে ঘুমিয়ে পড়েছিল এটা ভেবে সে খুশি হয়নি, সে কিন্তু দুঃখী হয়েছিল, কারণ সে কী ভেবেছিল যদি আমি ঘুমিয়ে না পড়তাম তাহলে হয়তো মেঘেরা চলে যেত না এবং রাত্রিতে বৃষ্টি হতো। ওকে, তো আমাদের এটা কিন্তু হবে কি, এটা আমাদের এফ হবে, তো আমরা এটাকে লিখবো এফ, এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি লিখবো দেখো, সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা লিখবে অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ এটা তাকে দুঃখী করে দিয়েছিল, যে এটা ভেবে যে সে রাত্রিতে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, ঘুমিয়ে না পড়লে মেঘেরা চলে যেত না এবং রাত্রিতে বৃষ্টি হতো, এবং এটা আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট এভাবে লিখবো। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, এখানে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে নিচের যে প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হুইচ কোশ্চেন হান্টেড দ্য বয়, অর্থাৎ কোন প্রশ্নটা ছেলেটিকে তাড়িত করেছিল, মানে তাড়িয়ে বেড়াচ্ছিল, কোন প্রশ্নটা, যে মেঘেরা কোথায় গেল, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই ছেলেটাকে মানে তাড়িত করেছিল, মানে হান্ট মানে কোনো কিছু আমাদের পিছু ধাওয়া করা এরকম আর কি। তো উত্তরটা আমরা কি লিখবো, দ্য কোশ্চেন দ্যাট হান্টেড দ্য বয় ওয়াজ হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, অর্থাৎ যে প্রশ্ন ছেলেটিকে তাড়িত করেছিল সেটা হচ্ছে কি না, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, অর্থাৎ মেঘেরা কোথায় চলে গেল বা মেঘেরা কোথায় গিয়েছিল, ঠিক আছে, এই প্রশ্নটা, উত্তরটা আমরা এখানে এটা লিখবো, ঠিক আছে। এরপর নাম্বার বিতে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ মাঝরাতে ছেলেটা কি দেখেছিল, মাঝরাতে ছেলেটা কি দেখেছিল না, সে দেখেছিল যে আকাশে আবার মেঘ জমেছে এবং সেই মেঘগুলো গুড় করে আওয়াজ করছে বা গর্জন করছে, এটা দেখেছিল সে, ঠিক আছে। তো আমরা লিখবো ইন দ্য মিডল অফ দ্য নাইট দ্য বয় স দ্যাট দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, যে মেঘেরা গর্জন করছে রাত্রিতে আবার, ঠিক আছে, এটা দেখেছিল সে। তো আমরা এখানে এটা উত্তরটা লিখে দিলাম, নাম্বার বি এর উত্তরটা। এরপর দেখো নাম্বার সিতে আমাদের কী দেওয়া আছে, নাম্বার সিতে বলা হচ্ছে দেখো, হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, অর্থাৎ যখন সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক আছে, প্রচণ্ড রোদ্রে, তখন সে কি অনুভব করেছিল, ঠিক আছে, কীরকম অনুভব সে করেছিল, তখন সে কী অনুভব করেছিল, যে তার শরীরটা যেন রোদ্রে পুড়ে যাচ্ছে এবং সে ভীষণ তৃষ্ণার্ত অনুভব করেছিল, ঠিক আছে, তো সেটা আমাদের লিখতে হবে। তো হোয়াইল ওয়াকিং বিটুইন দ্য ফিল্ডস, অর্থাৎ মাঠের মাঝখান দিয়ে হাঁটার সময় হি ফেল, সে অনুভব করেছিল দ্যাট হিজ বডি ওয়াজ অন ফায়ার, যে তার শরীরটা যেন আগুনে জ্বলছে, অ্যান্ড হিজ থ্রট ওয়াজ ড্রাই, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল, ঠিক আছে, এটা সে অনুভব করেছিল। তো আমরা নাম্বার সি এর উত্তরটা এখানে এভাবে লিখলাম। এরপর দেখো আমাদের পরের প্রশ্নের উত্তরটা যেটা রয়েছে, নাম্বার ডি এর প্রশ্নটা কি রয়েছে, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, অর্থাৎ সেই গাছের আশ্রয়ে পৌঁছে সে কী করেছিল, যেখানে একটা পার্সিয়ান হুইল বা পারস্যের চক্র যেখানে চলছিল একটা বড় গাছের নিচে, সেই ছায়াতে বা সেই আশ্রয়ে পৌঁছানোর পর সে
সে কী করেছিল, সেখানে কী করেছিল, সেখানে সে জল নিয়ে তার পায়ের ধুলো মাখা পায়ে ছিটে দিয়েছিল এবং হাত মুখ ধুয়েছিল, তারপর সে তৃপ্তি ভরে সেখান থেকে জল পান করেছিল। তো সেটা আমাদের এখানে লিখতে হবে। তো কী লিখবো দেখো, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, মানে সেই গাছের আশ্রয়ে পৌঁছানোর পর হি স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, মানে তার এই ধুলোমাখা পায়ে সেখান থেকে ঠান্ডা জল নিয়ে তার পায়ে ছিটে দিয়েছিল পার্সিয়ান হুইল থেকে, ঠিক আছে, জল নিয়ে। অ্যান্ড এবং ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এবং তার হাত মুখ ধুয়েছিল, ওয়াশ মানে কি ধোয়া। অ্যান্ড ড্রিঙ্ক হিজ ফিল, এবং সে তৃপ্তি ভরে সেখান থেকে জল পান করেছিল। ওকে, তো এটা আমাদের এখানে উত্তরটা লিখতে হবে। তো আমরা এখানে উত্তরটা তোমাদের এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখো পরের যেটা অংশ আমাদের যেটা রয়েছে এবার আমরা সেটা দেখবো। এবার পরের অংশে আমাদের কী রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আমাদের রয়েছে পরের অংশটা আমাদের এবার পড়তে হবে। লেটস কন্টিনিউ, চলো পরেরটা আমরা কন্টিনিউ করি। এখানে প্রথমে কি বলা আছে দেখো, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। তো রিফ্রেশড মানে কি, রিফ্রেশড মানে হচ্ছে সতেজ হয়ে, ঠিক আছে, বা পুনর্জীবিত হয়ে যায়। তো এখানে রিফ্রেশড বলা হয়েছে কেন, সে সেই গাছের ছায়াতে গিয়ে সেখানে হাত মুখ ধুয়ে সেখানে তার পায়ের জলে ছিটে দিল এবং সে জল পান করলো, ঠিক আছে। জল পান করার পর তার শরীরটা একটু রিফ্রেশ হয়ে গেলো, মানে সতেজ হয়ে গেলো, ঠিক আছে। তো সেটা হওয়ার পর দেখো কী হলো, হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকিয়ে দেখলো, ঠিক আছে। সেখান থেকে হাত মুখ ধুয়ে একটু জল খেয়ে নিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো। তারপর দেখো, অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। তো কী হলো, অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ মানুষ, স্যাট মানে বসেছিল, অন দ্য ওয়াল মানে হচ্ছে দেয়ালের ওপরে, বাই দ্য পার্সিয়ান হুইল সেই পারস্যের যে চক্র ছিল সেই চক্রের পাশে একটা দেয়ালের উপরে একটা বৃদ্ধ মানুষ বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। দেখো কী বলা হচ্ছে, হি মানে হচ্ছে কি সে, লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, লুকড অ্যাট মানে হচ্ছে দেখলো বা তাকালো, দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষটার দিকে, অর্থাৎ সেই ছেলেটা সেই বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে দেখলো যে হচ্ছে সেই দেয়ালের উপরে বসেছিল, ঠিক আছে, এই জলচক্রের পাশে। ওয়ান্টিং মানে সে চাইছিল, টু সে সামথিং কিছু বলতে, সে মানে হচ্ছে বলা, সামথিং মানে কিছু কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড কিন্তু সে দ্বিধাবোধ করছিল, হেজিটেটেড মানে দ্বিধাবোধ করছিল, অর্থাৎ ছেলেটা সে বৃদ্ধ লোকটাকে কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না, তার মানে দ্বিধাবোধ হচ্ছিল বলতে। এরপর দেখো, ফাইনালি হি আস্কড ডিড দ্য ক্লাউডস কাম দেয়ার। তো ফাইনালি মানে কি শেষ পর্যন্ত, হি আস্কড শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করে ফেললো কি, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মানে মেঘারা কি এখানে এসেছিল। তো এরপর দেখো বৃদ্ধ কি বলছে, দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সন when the clouds come the earth and the sky নো অফ দেয়ার কামিং। তো এখানে বৃদ্ধটা কি বলছে, বৃদ্ধ মানুষটা কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান লুকড, বৃদ্ধ মানুষটা লুকড মানে কি দেখলো বা তাকালো, ক্লোজলি মানে খুব কাছ থেকে, অ্যাট হি মানে তাকে, ছেলেটাকে খুব কাছ থেকে দেখলো, অ্যান্ড সেড এবং বললো, সেড মানে কি বললো, সন মানে কি বাছা, ওয়েন দ্য ক্লাউডস কাম যখন মেঘেরা আসে, দ্য আর্থ মানে কি পৃথিবী, অ্যান্ড দ্য স্কাই মানে হচ্ছে আকাশ, নো মানে সকলেই জানতে পারে, অফ দেয়ার কামিং মানে তাদের আসার যে খবর, এরা এই সকলেই পৃথিবী এবং আকাশ সকলে জানতে পারে মেঘেদের আসার খবর। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। এরপর দেখো ছেলেটা কি বলছে, বাট কিন্তু দ্য ক্লাউডস মানে মেঘেরা ওয়ার হেয়ার মেঘেরা এখানে ছিল, ওকে, লাস্ট নাইট মানে গত রাত্রিতে, অ্যান্ড এবং নো ওয়ান গট টু নো, নো মানে কি জানা, এবং নো ওয়ান মানে কি কেউই না, কিন্তু কেউই সেটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। দেখো দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটি সেড মানে কি বললো, বৃদ্ধ মানুষটি বললো, ইট ইজ নট এনাফ মানে এটা যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম মানে মেঘেদের আসার জন্য এটা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেন্ড ফর 10 years। তো কি বলছে সে বৃদ্ধ, আই ওয়ান্স মানে কি এক সময়, আমি এক সময়, লিভড মানে বাস করতাম বা থাকতাম, ইন আ প্লেস একটা জায়গায়, হোয়ার যেখানে, ইট হ্যাডেন্ট রেন্ড যেখানে বৃষ্টিপাত হয়নি, ফর 10 years 10 বছর ধরে যেখানে বৃষ্টিপাত হয়নি। তো বৃদ্ধ মানুষটা বলছে আমি এক জায়গায় থাকতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টিই হয়নি। 10 years হি ওয়াজ ওপেন মাউথ মানে হচ্ছে মুখ হাঁ হয়ে যাওয়া, অর্থাৎ অবাক হয়ে যাওয়া। তো ছেলেটা কি বলছে, 10 years মানে 10 বছর, হি ওয়াজ ওপেন মাউথ তার মুখটা যেন হাঁ হয়ে গেল, অর্থাৎ সে প্রচণ্ড অবাক হয়ে গেল ছেলেটা এই কথা শুনে যে 10 বছর সেখানে বৃষ্টিপাত হয়নি। এরপরে দেখো, হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস
তো হি মানে কি সে বলতে এই ছেলেটা স্যাট মানে বসে পড়লো, দেয়ার মানে সেখানে বলতে সে বৃদ্ধের পাশে আর কি বৃদ্ধের কাছে বসে পড়লো, লিসেনিং টু হিজ টেলস মানে গল্প, তার গল্প শোনার জন্য। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। তো সাডেনলি মানে কি হঠাৎ করে বা হঠাৎই, হি রিয়েলাইজড সে বুঝতে পারলো, রিয়েলাইজ মানে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, হাউ লেট মানে কত দেরি হয়ে গেছে, ঠিক আছে, মানে অনেক দেরি হয়ে গেছে এটা সে বুঝতে পারলো সেই ছেলেটা। এরপর হি ওয়ার্কড অফ মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। তো হি ওয়ার্কড মানে সে হেঁটে চললো, ফর মাইলস মানে মাইলের পর মাইল হেঁটে চললো, ইন দ্য সান মানে হচ্ছে কি সেই প্রচণ্ড রোদের মধ্য দিয়ে, অ্যান্ড ডাস্ট মানে হচ্ছে ধুলো, রাস্তাদের ধুলো, ঠিক আছে, গ্রীষ্মের দুপুরে যে ধুলোর রাস্তা হয় সেই ধুলো রাস্তার মধ্যে দিয়ে সে হেঁটে চললো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। দেখো হি ওয়েন্ট ব্যাক মানে সে ফিরে গেল, বাই দ্য সেম ডার্ট ট্রাক সেই একই মানে সেই ডার্ট ট্রাক মানে হচ্ছে কি একই সেই মাটির রাস্তা যে হি হ্যাড টেকেন টু কাম দেয়ার মানে যেখান থেকে সে মানে আবার সেই মোড় নিয়েছিল আর কি, ঠিক আছে, ঘুরেছিল সেই যে পুরনো মানে সেই মাটির রাস্তা, সেই মাটির রাস্তার কাছে সে আবার সেখানে চলে গেল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট when he reached the mud hut he felt a nip in the air and the earth was damp underfoot, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে দেখুন, দ্য সান মানে সূর্য, ওয়াজ স্টিল ফায়ারসলি হট, ফায়ারসলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, তো দ্য সূর্য ওয়াজ মানে সূর্য ছিল স্টিল তখনও পর্যন্ত, ফিয়ারসলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, হট মানে হচ্ছে গরম, অর্থাৎ সূর্য তখনও কিন্তু প্রচণ্ড গরম ছিল, বাট কিন্তু when মানে যখন হি রিচড যখন সে পৌঁছালো, হি মানে কি সে, রিচড মানে পৌঁছালো, যখন সে পৌঁছালো দ্য মাড হাট মানে সেই মাটির যে বাড়ি, ছোটো কুঁড়ে বাড়ি, সেই বাড়িতে সে যখন পৌঁছালো, ঠিক আছে। তো দেখো তারপর দেখো কী বলা, হি ফেল্ট মানে সে অনুভব করলো, আর নিপ মানে হচ্ছে একটু চিল মানে ঠান্ডা অনুভব করলো, নিপ মানে হচ্ছে ঠান্ডা, তো ঠান্ডা অনুভব করলো, ইন দ্য এয়ার মানে হচ্ছে বাতাসে, অ্যান্ড দ্য আর্থ এবং পৃথিবীটা, ওয়াজ ড্যাম্প পৃথিবী বলতে এখানে মাটি, ঠিক আছে, আর্থ মানে নিচে মাটি, যে মাটিকে বলা হচ্ছে, মাটিটা আছে এগুলো ড্যাম্প মানে ভিজে বা স্যাঁতস্যাঁতে, ভেজা মনে হলো, আন্ডার ফুট মানে হচ্ছে পায়ের নিচে, ফুট মানে হচ্ছে পা, আন্ডার মানে হচ্ছে নিচে, অর্থাৎ পায়ের তলার যে মাটি সেই মাটিটা একটু ভেজা মনে হলো, এবং বাতাসটাও ঠান্ডা অনুভব করলো, ঠিক আছে। সে কোথায় এসে, সেই পুরনো যে হচ্ছে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির কাছাকাছি এসে তার এটা মনে হলো। এরপর দেখো অ্যাজ হি রিচড দ্য ভিলেজ হি স দ্য রোডস ওয়ার ওয়েট। তো কী বলা হচ্ছে, অ্যাজ হি রিচড দ্য ভিলেজ, যেই সে অ্যাজ হি নিয়ার্ড, সরি রিচ না, নিয়ার্ড রয়েছে, নিয়ার্ড মানে কাছাকাছি, অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যেই সে তার গ্রামের কাছাকাছি পৌঁছালো বা আসলো, হি স সে দেখতে পেলো, সে দেখলো কি, দ্য রোডস মানে হচ্ছে রাস্তাগুলো, ওয়ার ওয়েট মানে রাস্তাগুলো ভিজে ছিল, ঠিক আছে, বৃষ্টিতে বা জলে ভেজা ছিল আর কি, ভেজা, ওয়েট মানে ভেজা, ট্রিজ that had been standing trapped in the layers of dust when he had left in the morning now looked freshly bathed। এখানে কি বলা হচ্ছে দেখো, ট্রিজ মানে গাছগুলি, দ্যাট হ্যাড বিন যেগুলি, ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট। তো গাছগুলি, যে গাছগুলি হচ্ছে ড্র্যাপড মানে কি কভার মানে ঢাকা আর কি, ইন লেয়ার্স মানে হচ্ছে স্তর, অফ ডাস্ট মানে হচ্ছে ধুলোবালির স্তরের যে গাছগুলি ঢাকা ছিল, ঠিক আছে, সেই ঢাকা অবস্থায় যে গাছগুলি দাঁড়িয়েছিল, হোয়েন হি হ্যাড লেফট যখন সে এসেছিল বা, ঠিক আছে, ইন দ্য মর্নিং সকালবেলা যখন সে এসেছিল, দেখে এসেছিল কি গাছগুলা সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই গাছগুলো ধুলোবালিতে মানে ভর্তি হয়েছিল, ঠিক আছে, গ্রীষ্মের দুপুরে কি হয়, ধুলো উড়ে গিয়ে গাছে পড়ে এবং গাছের পাতাগুলো একদম পুরো মানে কালো হয়ে যায় আর কি, ঠিক আছে, ময়লাতে আর কি। তো নাও লুকড এখন, লুকড মানে কি দেখাচ্ছিল, ফ্রেশলি মানে সতেজ, বাথ মানে হচ্ছে কি, বাথ মানে স্নান করা, তো গাছগুলিকে দেখে এখন মনে হচ্ছিল যে গাছগুলি যেন স্নান করে নিয়েছে এবং পরিষ্কার, এবং সেগুলোকে টাটকা সতেজ বলে মনে হচ্ছিল। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস। তো দেখো হি ফেল্ট মানে সে অনুভব করলো, হি ফেল্ট মানে সে অনুভব করলো, আ ওয়েভ মানে হচ্ছে ঢেউ, আর হ্যাপিনেস মানে কি আনন্দ বা খুশি, সে একটা খুশি বা আনন্দের একটা ঢেউ তার নিজের মনের মধ্যে অনুভব করলো। হি হারিড হোম মানে হচ্ছে বাড়ি, হারিড মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, সে কী করলো, বাড়ির দিকে যেতে লাগলো, ঠিক আছে। এরপর দেখো হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কার্টিয়ার্ড লুকড। তো হি ওয়ান্টেড টু
সে দেখতে চেয়েছিল, অর্থাৎ সে দ্রুত বাড়ির দিকে মানে যাচ্ছিল আর কি, ঠিক আছে। কিসের জন্য যাচ্ছিল না, সে চেয়েছিল কি, হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল হাউ ফ্রেশ, কত সতেজ, অ্যান্ড ক্লিন মানে কত পরিষ্কার, দ্য জামুন ট্রি মানে জামুন ট্রি বা জাম গাছটি ইন হিজ কার্টিয়ার্ড লুকড, তার যে উঠোনে জাম গাছ রয়েছে সেই জাম গাছটা এখন মানে বৃষ্টির জল পেয়ে কতটা সতেজ হয়েছে সেটা এবং কতটা পরিষ্কার হয়ে গেছে সেটা দেখার জন্য সে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিল। ওকে, এরপর দেখো, when he got home he saw that the rain had changed everything। এখানে কি বলা হচ্ছে, when যখন he got home সে বাড়ি পৌঁছালো, he saw সে দেখলো, that the rain যে বৃষ্টি had changed everything বৃষ্টি সব কিছুই পরিবর্তন করে দিয়েছে, had changed মানে কি পরিবর্তন করে দিয়েছিল, everything মানে সব কিছু, বৃষ্টি সব কিছু চেঞ্জ করে দিয়েছে বা পরিবর্তন করে দিয়েছে। The জামুন tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God। তো দেখো, দ্য জামুন ট্রি মানে সেই জাম গাছটি, দ্য জামুন ট্রি অর্থাৎ জাম গাছটি স্টুড মানে দাঁড়িয়েছিল, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার হয়ে দাঁড়িয়েছিল, অ্যান্ড স্ক্রাবড মানে কি, স্ক্রাব মানে হচ্ছে কোনো কিছু ঘষে মেজে পরিষ্কার করা, অর্থাৎ জাম গাছটাকে যেন কেউ ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছে এরকমভাবে সে পরিষ্কার হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফ্রেশলি শাওয়ার্ড, ফ্রেশলি মানে হচ্ছে সতেজভাবে বা টাটকাভাবে, শাওয়ার্ড মানে হচ্ছে স্নান করা, জাম গাছটি পরিষ্কার হয়ে মানে স্নান করে দাঁড়িয়ে রয়েছে এরকম যেন মনে হচ্ছে। ওকে, অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং এবং আম্মাজি বলছিল, সেইং মানে হচ্ছে ওয়াজ সেইং মানে বলছিল, আম্মাজি বলছিল, কি বলছিল, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, থ্যাংক গড মানে ভগবানকে অনেক ধন্যবাদ যে দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার মানে হচ্ছে কি বৃষ্টিপাত হওয়ার, কি একটা ভালো বৃষ্টি হয়ে গেল। ওকে, রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। তো দেখো, রেন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, ওয়ার স্টিল রোলিং অফ মানে গড়িয়ে পড়া, তখনও স্টিল মানে কি তখনও মানে বৃষ্টি কিছু সময় আগে হয়ে গেছে কিন্তু তখনও সেই বৃষ্টির ফোঁটা, রেন ড্রপস মানে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। ওকে, অফ দ্য লিভস মানে পাতা বেয়ে গড়িয়ে পড়ছিল, অফ দ্য জামুন সেই জামুন গাছের পাতা বেয়ে তখন কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছিল। হি স্টুড বেনিথ দ্য ট্রি, দেখো, হি স্টুড বেনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। তো কী বলা হচ্ছে, দেখো, হি স্টুড মানে সে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে পড়লো, বেনিথ দ্য ট্রি, বেনিথ মানে হচ্ছে নিচে, ঠিক আছে, স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে পড়লো, সে দাঁড়িয়ে পড়লো, বেনিথ দ্য ট্রি মানে গাছটার নিচে, সেই জামুন গাছটা বা জাম গাছটা নিচে দাঁড়িয়ে পড়লো, অ্যান্ড এবং লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস এবং তাদেরকে তার ফেস মানে মুখে এবং হেড মানে হচ্ছে মাথায় পড়তে দিল। তাদের বলতে এখানে বৃষ্টির ফোঁটা যেগুলো হচ্ছে জাম গাছের সেই পাতা বেয়ে গড়িয়ে পড়ছিল, সেই বৃষ্টির ফোঁটাগুলোকে তার মাথায় এবং মুখে সে পড়তে দিল, অর্থাৎ সেই গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়লো এবং বৃষ্টির ফোঁটাগুলো তার মাথায় এবং মুখে গড়িয়ে পড়ছিল। এরপর হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউডস। তো দেখো কী বলা যায়, হি রেজড মানে হচ্ছে কি, রেজড মানে হচ্ছে ওপর দিকে তোলা আর কি, উত্থিত করা। তো হি রেজড হিজ আইজ তার চোখ দুটিকে তুললো, টু দ্য স্কাই মানে হচ্ছে আকাশের দিকে, অ্যান্ড স এবং দেখলো, ইট ক্লিয়ার এবং দেখলো কি, ইট ক্লিয়ার মানে হচ্ছে এটা পরিষ্কার, উইদাউট ইভেন আ উইস্প অফ ক্লাউড, উইস্প মানে হচ্ছে দাগ আর কি, এমনকি একটা মেঘের দাগ ছাড়া, মানে সেখানে আর কোনো মেঘের দাগ ছিল না, একবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ, কিন্তু কিছুটা আগেই বৃষ্টিপাত মানে হয়েছে, কিন্তু তখন আর কোনো মেঘের কোনো চিহ্ন আর ছিল না, ঠিক আছে, সেই সময়। তো এরপর দেখো, হি হ্যাড ওয়ার্কড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স they had come, set their rain and gone away। তো এবার কী বলা যায়, হি হ্যাড ওয়ার্কড সে হেঁটেছিল, সো ফার অনেক দূর, ইন দ্য ডাস্ট মানে হচ্ছে ধুলোবালির মধ্যে দিয়ে, অ্যান্ড সান এবং প্রচণ্ড সেই সান মানে কি রৌদ্র, ঠিক আছে, রৌদ্রের মধ্যে দিয়ে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস মেঘেদের সন্ধানে, সে মেঘেদের সন্ধানে কিন্তু অনেক দূর পর্যন্ত সে হেঁটেছিল ধুলোবালির মধ্যে দিয়ে এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে, ঠিক আছে, অ্যান্ড এবং ইন হিজ অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, এবং তার অনুপস্থিতিতে যখন সে ছিল না, দে হ্যাড কাম তারা এসেছিল, তারা বলতে কারা, এই বৃষ্টি বা মেঘেরা এসেছিল, ঠিক আছে, সেট দেয়ার রেন এবং তাদের বৃষ্টিপাত
ঘটিয়েছিল অ্যান্ড গান অ্যাওয়ে, এবং আবার চলে গিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ সেই ছেলেটা কি মেঘেদের সন্ধানে অনেক এদিক ওদিক ঘুরিয়ে বেরিয়েছিল, কিন্তু তার অনুপস্থিতিতে তার যে বাড়ি বা তার যে গ্রাম সেখানে মেঘেরা এসেছিল এবং বৃষ্টিপাত ঘটিয়েছিল এবং মেঘ আবার উধাও হয়ে চলে গিয়েছিল। যেমন হয় আর কি, প্রকৃতির যেরকম নিয়ম, এক জায়গাতে বৃষ্টিপাত হয়, এক জায়গাতে হয় না, এরকম সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হয় না, কোনো একটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতটা হয়। তো ছেলেটা এক জায়গায় মানে চলে গিয়েছিল, সেখানে বৃষ্টিপাত হয়নি, বাট তার গ্রামে এবং বাড়ির যে জায়গা সেখানে বৃষ্টিপাতটা হয়েছিল। তো এরপর দেখো আমাদের যেটা রয়েছে ওয়ার্ড নেক্সট, কয়েকটা শব্দ দেওয়া আছে এখানে। প্রথমে দেওয়া রিফ্রেশড। রিফ্রেশড মানে হচ্ছে কি রিভাইভড, মানে হচ্ছে পুনর্জীবিত হওয়া বা সতেজ হয়ে যাওয়া। নিপ মানে হচ্ছে চিল, অর্থাৎ কি ঠান্ডা আর কি। এরপর ড্র্যাপড। ড্র্যাপড মানে হচ্ছে কভার্ড, মানে হচ্ছে ঢেকে দেওয়া সব কিছু এরকম। ঠিক আছে, তারপর দেখো আমাদের যেটা রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6-এ বলা হচ্ছে কি ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে হোয়াট, আর এখানে দেওয়া আছে হোয়াই। হোয়াট মানে হচ্ছে কি, আর হোয়াই মানে হচ্ছে কেন। এখানে কেন সেটা লিখতে হবে, আর হোয়াট কিটা দেওয়া আছে। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, মানে হচ্ছে ছেলেটার মুখ হাঁ হয়ে গেল। তার কারণটা কি, কারণ সেই বৃদ্ধ লোকটা তাকে বলেছিল যে সেই বৃদ্ধ লোকটা এমন একটা জায়গায় একসময় থাকতো, সেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। এই কথা শুনে তার মুখ হাঁ হয়ে গিয়েছিল, বা সে খুব প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। তো আমাদের এখানে সেটা লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের এখানে লিখে রেখেছি, আমি এখান থেকে তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে উত্তরটা এইভাবে লিখবো, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয়, বৃদ্ধ মানুষটি ছেলেটাকে বলেছিল দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন আ প্লেস, যে সে একটা জায়গায় থাকতো বা একটা জায়গাতে বাস করতো, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। ঠিক আছে, এই অংশটা তোমাদের প্যাসেজের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু হুবহু তুলে এটা এখানে কিন্তু লিখে দিতে পারো। ঠিক আছে, প্যাসেজের মধ্যে আমরা যখন পড়লাম তখন আমরা কিন্তু এটা সেখানে দেখেছিলাম। ঠিক আছে, দেখো পুরোটা আমাদের এই একটা ঘরের মধ্যে আসছে না, তো আমি এটাকে ওপরে এখানে রেখে দিলাম। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নাও। দেখো পরের যেটা আমাদের রয়েছে, আমাদের নেক্সট হচ্ছে নাম্বার 2-এ। এখানে কি বলা হচ্ছে দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, মানে হচ্ছে পায়ের নিচের যে পৃথিবী সেটা ভিজে 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 গিয়েছিল বা ভিজে ভিজে লাগছিল। কেন না, একটু আগে সেখানে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তোমরা সেটা লিখবো ইট হ্যাড রেইনড দেয়ার, মানে সেখানে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের, এখানে আমরা 2 নম্বরটা এখানে লিখে দিলাম। পরের যেটা রয়েছে আমাদের 3 নম্বরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে দেখো। তো 3 নম্বরের প্রশ্নে এখানে বলা হচ্ছে দ্য বয় হারিড হোম, অর্থাৎ ছেলেটা দ্রুত বাড়ির দিকে যাচ্ছিল। কেন সে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিল, সে কি না তার বাড়িতে যে জামুন ট্রি রয়েছে সেই জামুন গাছটা বৃষ্টির জলে বৃষ্টি পেয়ে কতটা সতেজ হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে, সেটা দেখার জন্য সে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছিল। তো সেটা আমাদের লিখতে হবে। তো দেখো হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কার্টিয়ার্ড লুক, অর্থাৎ তার বাড়ির উঠোনে যে জামুন ট্রিটা রয়েছে সেটা কতটা সতেজ এবং কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখার জন্য সে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছিল। এটা আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে লিখে দেবে, মানে সেখান থেকে তোমরা দেখে দেখে লিখে দেবে। ঠিক আছে, তো এটা দেখো আমরা 3 নম্বরে যেটা সেটা লিখলাম। ঠিক আছে, এরপর 4 নম্বরে কী দেওয়া আছে, ওয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছালো, হি স এভরিথিং হ্যাজ চেঞ্জ, সে দেখলো যে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। কেন পরিবর্তন হয়ে গিয়েছিল না, সেখানে বৃষ্টিপাত হয়েছিল, সেটাই আমাদের লিখতে হবে এখানে। ঠিক আছে, আর কিছু না। আমরা এখানে লিখবে দেখো ইট হ্যাড রেইনড দেয়ার ডিউরিং হিজ অ্যাবসেন্স, মানে তার অনুপস্থিতিতে যখন সে বাড়িতে ছিল না সেই সময় সেখানে বৃষ্টিপাত হয়েছিল, যার জন্যই সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। তো সেটা আমরা এখানে লিখলাম। এরপর আমাদের 7 নম্বর দাগের অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে কি দেওয়া আছে, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। তো দেখো কী বলা হচ্ছে, দেখো হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে, মানে বৃদ্ধ মানুষটা কি বলেছিল অ্যাবাউট দ্য প্লেস, সেই জায়গাটি সম্পর্কে, হোয়ার হি ওয়ান্স লিভড, একসময় সে যখন সেখানে বাস করতো। সে বলেছে কি 10 বছর সেই জায়গা সেখানে বৃষ্টি হয়নি, এই কথাটা বলেছিল। ঠিক আছে, তো আমাদের সেটাই উত্তর লিখতে হবে। তো দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয়, বৃদ্ধ মানুষটা ছেলেটাকে বলেছিল দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন আ প্লেস, সে একটা জায়গাতে থাকতো, হোয়ার হি হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। তো এটা আমাদের আনসারটা লিখতে হবে। তো আমরা এখানে দেখো আনসারটা এভাবে লিখে দিলাম। ঠিক আছে, এরপর নাম্বার 2-এর যে প্রশ্ন দেওয়া আছে এখানে কি বলা হচ্ছে দেখো, হাউ ডিড দ্য বয় হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট,
তো সেই ছেলেটা যখন সেই মাড হাট মানে হচ্ছে কি মাটির বাড়িতে, মাটির কুঁড়ে ঘরটায় যখন সে পৌঁছলো, তখন সে কেমন অনুভব করেছিল, তখন সে ঠান্ডা একটা অনুভব করেছিল, ঠিক আছে। দ্য বয় ফেল্ট আর নিপ ইন দ্য এয়ার অ্যান্ড আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। অর্থাৎ সে নিপ মানে কি ঠান্ডা, সে ঠান্ডাও অনুভব করেছিল বাতাসে, এবং তার পায়ের নিচের যে মাটি সেটাও ভেজা ভেজা মনে হয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের উত্তর হবে নাম্বার 2-এর উত্তর আনসার, ঠিক আছে। নাম্বার 2-এর এটা আমরা নাম্বার 2-এরটা হবে এখানে। দেখো এরপর হচ্ছে নাম্বার 3-এর যে প্রশ্ন, সেটাতে কি বলা হচ্ছে, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। ছেলেটি যখন সেই জাম গাছের নিচে দাঁড়িয়েছিল, সেই জাম গাছের নিচে দাঁড়িয়ে সে কী করেছিল, জাম গাছের নিচে দাঁড়িয়ে সে জাম গাছের পাতা বেয়ে যে বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল, সেই বৃষ্টির জল তার মুখে এবং মাথায় পড়তে দিয়েছিল, ঠিক আছে। এটা আমাদের লিখতে হবে। দেখো দ্য বয় লেট দ্য রেন ড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস হোয়েন হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। অর্থাৎ ছেলেটা যখন মানে জাম গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জলকে তার মাথায় এবং মুখে পড়তে দিয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের অপশান মানে সি এর আনসারটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। মানে সি এর আনসারটা এটা, তো আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে আমাদের ডিতে দেখো কি প্রশ্ন দেওয়া আছে এখানে। নাম্বার ডিতে বলা হচ্ছে হোয়াই ডিড দ্য ক্লাউডস ট্রেড ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াই ডিড দ্য ক্লাউড সেড রেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়। অর্থাৎ ছেলেটির অনুপস্থিতিতে কেন এই মেঘ এখানে বৃষ্টিপাত ঘটিয়েছিল বা বৃষ্টিপাত হয়েছিল। কারণ কি না, বৃষ্টি কীভাবে হয়, বৃষ্টি যেখানে একটা অনুকূল পরিবেশ পায় সেখানে বৃষ্টিপাত হয়, মানে সমস্ত জায়গায় তো আর একসঙ্গে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। তো প্রকৃতির যেরকম নিয়ম, সেই নিয়মেই এক এক জায়গায় বৃষ্টিপাত হয়। তো সেটা আমরা লিখবো কীভাবে লিখবো। দেখো দ্য ক্লাউড সেড দ্য রেনস, অর্থাৎ মেঘ বৃষ্টিপাত ঘটিয়েছিল অ্যাজ দ্য ন্যাচুরাল কন্ডিশন মানে প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির মানে অবস্থা অনুসারে ওয়াজ ফেভারেবল, মানে যেখানে সেই মানে ফেভার করবে আর কি প্রকৃতির নিয়মটা, সেখানে বৃষ্টিপাত হবে। বাট ইট ওয়াজ নট কনসিয়াস অফ দ্য বয়, কিন্তু এই জিনিসটা এই ছেলেটার মানে চেতনার মধ্যে ছিল না। কনসিয়াস মানে কি চেতনা, মানে ছেলেটা সে ব্যাপারে তার জ্ঞান ছিল না আর কি, ঠিক আছে। যে প্রকৃতির মানে বৃষ্টিপাত সব জায়গায় একই সঙ্গে হয় না, কোথাও হয়, কখনো হয় এবং কোথাও হয় না, সেরকম। তো সেটাই আমরা এখানে উত্তরটা লিখলাম। তো নেক্সট প্রশ্ন আমরা দেখব, এই প্রশ্নটার উত্তরটা আমরা এখানে এভাবে লিখে দিলাম, এখানে এভাবে রাখছি আমরা উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে লেটস লার্ন, চলো শিখি। তো কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এই বাক্যগুলোকে আমাদের পড়তে বলা হচ্ছে, ওকে। তো দেখো কি দেওয়া আছে এখানে, ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং। তো এটা মনে হচ্ছিল যেন ইট উইল বি রেনিং মানে বৃষ্টি হতে থাকবে, ঠিক আছে। এই যে লাইনটা দেওয়া আছে, তো এখানে কী বলা হচ্ছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ভার্ব কালার্ড ওয়ার্ডস, মানে এই যে রঙিন যে শব্দটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট আ টাইম ইন দ্য ফিউচার, মানে হচ্ছে ভবিষ্যতে এই কাজটা হতে থাকবে এরকম বোঝাচ্ছে কিন্তু এই বাক্যটার দ্বারা, এই অংশটার দ্বারা, ওকে। অর্থাৎ দেখো ইট লুকড অ্যাজ ইফ, মানে এটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে থাকবে এরকম। তো এখানে অ্যাক্টিভিটি আমাদের এতে কি বলা হচ্ছে, লেটস ডু, চলো কাজ করিতে। এখানে দেওয়া আছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট আ টাইম ইন দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যতের একটা সময়ে এই যে কাজগুলো হতে থাকবে বোঝাচ্ছে, সেইগুলো তলায় আমাদের এখানে দাগ দিতে বলা হচ্ছে, ঠিক আছে। তো নাম্বার এতে দেওয়া আছে আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক, মানে সামনের সপ্তাহে আমি একটা বই পড়তে থাকবো। তো এখানে এই যে শ্যাল বি রিডিং, এটা হচ্ছে ভবিষ্যতে একটা কাজ হতে থাকবে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। ভবিষ্যতে কাল বোঝাতে আমাদের ভবিষ্যতে বোঝাতে আমরা কী ব্যবহার করি, শ্যাল, উইল, এইগুলো, ঠিক আছে। শ্যাল বি রিডিং এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক আছে। এবার দেখুন যেহেতু এটা কন্টিনিউয়াস, তার জন্য এখানে আইএনজি যোগ করা আছে। নাম্বার 2-এ কী দেওয়া আছে, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তুমি কালকে স্কুলে যেতে থাকবে। এখানে দেখো উইল বি গোয়িং, এই অংশটা হচ্ছে ভবিষ্যৎকালে চলতে থাকবে এরকম একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর নাম্বার 3-এ দিয়ে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, তারা আমাদের বাড়িতে মানে সামনের মাসে আসতে থাকবে এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ভিজিট করতে থাকবে। তো দেখো উইল বি ভিজিটিং, এটা হচ্ছে আমাদের এটা তলায় আমাদের দাগ দিতে হবে, ওকে।
তো এইখানে এবার দেখো আমাদের কি বলা হচ্ছে পরের লাইনগুলোতে, এই যে এখানটায় এখানে বলা হচ্ছে দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যে ভার্বগুলোতে আমরা আন্ডারলাইন করলাম এই যে এইগুলো, এই অংশগুলো, ঠিক আছে, ইন দ্য ফিউচার কন্টিনিউয়াস আর ইন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী হয়, যে শ্যাল বা উইল হয়, তারপরে বি লিখতে হয়, তারপরে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। ওকে, দেখো আ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ আ ফর্ম অফ আ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট আ টাইম ইন দ্য ফিউচার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি না, ভবিষ্যতের মানে কাজটা চলতে থাকবে এরকম বোঝাবে। এরপর দেখো লেটস লার্ন, এখানে কি দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে একটি বাক্য দেওয়া আছে, পড়তে বলা হচ্ছে, কি দেওয়া আছে, রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লেভ, হি নিউ মানে সে জানতো যে বৃষ্টি তার ঘুম, স্লিপ মানে কি ঘুম, তার ঘুম নষ্ট করে ফেলবে, ঠিক আছে, এটা সে জানতো। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ভার্ব কালার্ড ওয়ার্ডস, এই যে কালার শব্দটা দেওয়া আছে, এই যে উইল হ্যাভ রুইন্ড এই শব্দটা, ঠিক আছে, এটা দেখো ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড অ্যাট আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেটা বোঝাতেই এখানে উইল হ্যাভ রুইন্ড ব্যবহার করা হয়েছে। এখানে কি দেওয়া আছে, লেটস ডু, চলো কাজ করে, অ্যাক্টিভিটি 8 বিতে দেওয়া আছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে কমপ্লিটেড হয়ে যাবে মানে সম্পূর্ণ হয়ে যাবে বোঝাচ্ছে, সেই ওয়ার্ডগুলোতে মানে সেই ভার্বগুলোতে আমাদের এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন, মানে ততক্ষণ আমি গল্পটি পড়ে ফেলবো মানে কমপ্লিট করে ফেলবো পড়ে, ঠিক আছে। তো সেটা বোঝাতে কী হবে, শ্যাল হ্যাভ রিটেন এইটা, ঠিক আছে, শ্যাল বা উইলের পরে হ্যাভ হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে এখানে, ঠিক আছে। দেখো এরপর নাম্বার 2 কি দেওয়া আছে, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, অর্থাৎ ডাক্তারের কাছে ডাক্তার কাছে যাওয়ার আগে কী হবে, সে মানে সে এখান থেকে চলে যাবে আর কি, ঠিক আছে, মানে চলে যাওয়াটা তার সম্পূর্ণ হয়ে যাবে মানে চলে যাবে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। তো এখানে দেখো উইল হ্যাভ লেফট এইটা হচ্ছে আমাদের কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। নাম্বার 3 দেওয়া আছে, ইউ শ্যাল হ্যাভ গান টু দ্য ফেয়ার, তুমি মেলায় চলে যাবে। তো এখানে শ্যাল হ্যাভ গান এই অংশটা দাগ দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স। এখানে কি বলা হচ্ছে দেখো পরের লাইনে, লেটস লার্ন, চলো শিখি, দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন, যে ভার্বগুলো তলায় আমরা আন্ডারলাইন করলাম এগুলো হচ্ছে আর ইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স, এগুলোকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, মনে রাখতে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্স ইজ আ ফর্ম অফ আ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ একটা ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে সেটা যেটা হচ্ছে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, এটা বোঝায়। তো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এরকম বোঝাচ্ছে। এবার দেখো লেটস ডু, চলো কাজ করে, এখানে দেখো অ্যাক্টিভিটি 8C-তে কী দেওয়া আছে, কী বলা হচ্ছে দেখো এখানে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচে এই বাক্যগুলো দেওয়া আছে এগুলোকে পড়তে হবে, পড়তে বলা হচ্ছে। আর তারপর আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর কোনটা ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, ফিউচার কোনটা কন্টিনিউয়াস টেন্স আর কোনটা ফিউচার পারফেক্ট টেন্স, এটাকে আইডেন্টিফাই করতে হবে, আমরা চিহ্নিত করতে হবে। ওকে, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং এই নিচে যে টেবিলটা দেওয়া আছে সেটাকে পূর্ণ করতে হবে। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা লিখতে হবে আর এখানে ফিউচার পারফেক্ট টেন্সটা লিখতে হবে, ঠিক আছে। তো বাক্যগুলো আমাদের পড়তে হবে, তারপর আমাদের এখানে লিখতে হবে। দেখো প্রথম বাক্যটা কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে থাকবো, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এই ঘরে লিখবো এই বাক্যটা, ঠিক আছে, এখানে কি লিখবো, SHAL I shall be playing, SHALL হবে, ঠিক আছে, I shall be playing 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 in the FIELD ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে থাকবো, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ঘরে লিখতে হবে। এরপর কী দেওয়া আছে, সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, সে কবিতাটি রিসাইটেড মানে হচ্ছে কি আবৃত্তি করা, সে কবিতাটি আবৃত্তি করে ফেলবে। দেখো এখানে উইল হ্যাভ রিসাইটেড দেওয়া, যেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, তো এটা আমরা এই ঘরে লিখবো, ঠিক আছে। দেখো কী লিখবো, সি উইল সি উইল হ্যাভ RECITED রিসাইটেড দ্য পোয়েম POEM, সে কবিতাটা মানে আবৃত্তি করে ফেলবে, তো এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, এটা এই ঘরে লিখবো। 3 নম্বরে কী দেওয়া হচ্ছে, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, মানে তুমি পিকনিকটাকে এনজয়
করে থাকবে বা করে ফেলবে। এটাও দেখো উইল হ্যাভ এনজয়েড আছে, এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তো এটাও আমরা এই ঘরে লিখবো। কি লিখবো? ইউ উইল বি ইউ উইল হ্যাভ হবে, ইউ উইল হ্যাভ HAVE, ইউ উইল হ্যাভ এনজয় ENJOYED এনজয়েড দ্য পিকনিক, ঠিক আছে। ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, এটা আমরা এই ঘরে লিখলাম। এরপর 4 নম্বর কী দেওয়া আছে? দিয়ে উইল বি কামিং সুন, তারা তাড়াতাড়ি আসতে থাকবে, এটা আমাদের হবে এই ঘরে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো? দিয়ে উইল, দিয়ে WILL, দিয়ে উইল বি কামিং সুন, তারা তাড়াতাড়ি আসতে থাকবে, এটা আমরা এই ঘরে লিখবো, ঠিক আছে। দেখো, তো এই দুটো আমরা পেলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর এই দুটো পেলাম ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এরপর কী দেওয়া আছে? অ্যাক্টিভিটি 9-এ রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স। এখানে এই যে হেল্প বক্স দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে মানে প্রেফিক্স মানে হচ্ছে এই যে শব্দগুলো দেওয়া আছে নিচে দাগ দেওয়া আন্ডারলাইন করা, এই শব্দগুলোর প্রেফিক্স মানে হচ্ছে আগে এই বর্ণগুলোকে বসিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে, এবং সেই নতুন শব্দটা একটা অ্যান্টোনিমস হবে, মানে হচ্ছে বিপরীত শব্দ হবে, বিপরীত শব্দ তৈরি করে আমাদের এখানে বসাতে হবে এইগুলোকে উঠিয়ে দিয়ে, ঠিক আছে। তো প্রেফিক্স মানে হচ্ছে আগে বসাতে হবে, যদি বলা হতো সাফিক্স তাহলে এই শব্দগুলোর পরে আমাদের এই বর্ণগুলোকে বসাতে হতো, ঠিক আছে। তো দেখো কী দেওয়া আছে এখানে প্রথমে? ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, এখানে ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। তো পসিবল হচ্ছে কি সম্ভব, তো কী হবে? ইম্পসিবল হবে। দেখো এখানে ইমটা দিতে হবে, দিয়ে এখানে কি লিখতে হবে আমাদের? ইম্পসিবল, IMPOSSIBLE, ঠিক আছে, ইম্পসিবল এটা আমাদের লিখতে হবে। এরপর দেখো হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তার যে হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা, লেজিবল মানে হচ্ছে সুস্পষ্ট মানে স্পষ্ট আর কি, এটা কী হবে? ইললেজিবল হবে, ILটা এখানে যুক্ত করতে হবে, দিয়ে কী হবে? ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট। তো আমরা এখানে কী লিখবো? এখানে DL হবে, ঠিক আছে, LLEGIBLE, ইললেজিবল হবে। ওকে, তার হাতের লেখা অস্পষ্ট। এখানে IL এই একটা এল, আর এখানে এই একটা এল আছে, তো DL হয়ে যাবে, ইললেজিবল হবে, ঠিক আছে। এরপর দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, তাদের যে ক্লেম মানে দাবি সেটা যুক্তিসঙ্গত নয়, তো রিজনেবল কী হবে? আনরিজনেবল হবে। এখানে রিজনেবল এর আগে আনরিজনেবল লিখতে হবে, ইউএনটা লিখতে হবে, ঠিক আছে। তো কী হবে? দেখুন UNREASONABLE, আনরিজনেবল, এটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে আমরা এটার স্মল লেটারটা দিই, স্মল লেটার দিলে ঠিক হবে, ঠিক আছে। ক্যাপিটাল লেটারটা আমি উঠিয়ে দিলাম। আচ্ছা, ওকে, এটা ইললেজিবল, এটা হয়ে গেল আনরিজনেবল। এটা হচ্ছে দেখুন হি বিলিভস হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিশ্বাস করে, তো এখানে আমরা কী লিখবো? সে অবিশ্বাস করে, তো কী হবে? ডিসবিলিভ হবে, ডিসটা এখানে যুক্ত করতে হবে। ওকে, DISBELIEVES, ডিসবিলিভস, সে তার বন্ধুকে অবিশ্বাস করে। বিলিভস মানে বিশ্বাস করা, আর ডিসবিলিভস মানে হচ্ছে অবিশ্বাস করা। তো দেখো এইগুলোর আমাদের বিপরীত শব্দ লিখলাম, পসিবল ইম্পসিবল, লেজিবল ইললেজিবল, রিজনেবল আনরিজনেবল, এরপর হচ্ছে বিলিভস ডিসবিলিভস, ঠিক আছে। তারপর লেটস টক, এখানে দেওয়া আছে ডিসকাস উইথ ইউর পার্টনার হাউ ইট উড বি লাইক টু সেল থ্রু দ্য স্কাই রাইডিং অন আ ক্লাউডস। তো বলা হচ্ছে তুমি তোমার যে পার্টনার বা সহপাঠী রয়েছে তার সঙ্গে এটা ডিসকাস করো বা আলোচনা করো যে যদি আকাশে তুমি মেঘে চড়ে যদি ঘুরে বেড়াতে পারতে তাহলে কেমন হতো। এটা কল্পনা করে দুজনের মধ্যে একটা আলোচনা করতে বলা হচ্ছে, ঠিক আছে। এটা তুমি দুজনের মধ্যে তোমরা আলোচনা করবে, এরকম প্রশ্ন তোমাদের যদিও পরীক্ষাতে আসে না, তো তোমরা এটা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে পারো। তারপর দেখো অ্যাক্টিভিটি 10A, এখানে কি দেওয়া আছে? দেখো রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে তোমাকে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখানে হিন্টসগুলো দেওয়া আছে, এগুলোর সাহায্যে লিখতে হবে। তো কী বলা হচ্ছে? টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, পাসিং থ্রু আ ফরেস্ট, একটা মানে বনের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল আর কি। আর বিয়ার কেম, একটা ভাল্লুক এসেছিল। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একজন বন্ধু গাছে উঠে পড়েছিল। অন দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধু গাছে উঠতে পারতো না বা জানতো না। হেল্পলেস, সে অসহায় হয়ে পড়লো। লে ডাউন লাইক আ ডেড ম্যান, সে একটা মৃত মানুষের মতো সে মাটিতে শুয়ে পড়েছিল। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, তারপর ভাল্লুক তার সেই লোকটার কাছে এসেছিল। ওকে, তারপর কী হলো? সেই থট হি ওয়াজ ডেড, এবং সে ভাবলো কি লোকটা মারা গেছে, ঠিক আছে। ওয়েন্ট এবার, তারপর সে চলে গিয়েছিল, ভাল্লুকটা চলে গেল। তো এই পয়েন্টগুলোর সাহায্যে আমাদের একটা গল্প লিখতে হবে,
ঠিক আছে, সেই ভাল্লুকের আর সেই ছেলেটার দুই বন্ধুর গল্প। তো দেখো গল্পটা আমরা তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা গল্পটা লিখবে। দেখুন নামটা তোমরা দেবে কি, দ্য ট্রু ফ্রেন্ড, মানে হচ্ছে ট্রু ফ্রেন্ড মানে প্রকৃত বন্ধু আর কি। ওকে, দেখো ওয়ান্স আপন আ টাইম মানে কোনো এক সময়, দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস মানে দুজন বন্ধু ছিল, দে ওয়ার গোয়িং থ্রু আ ফরেস্ট টুগেদার, তারা একসঙ্গে একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সাডেনলি আ বিয়ার কেম, হঠাৎ করে একটি ভাল্লুক চলে আসলো, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, বোথ অফ দেম গট স্কেয়ার্ড, তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল, স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়ার, ওয়ান অফ দেম ক্লাইম্বড অন আ ট্রি টু সেভ হিমসেলফ উইদাউট থিঙ্কিং অ্যাবাউট হিজ ফ্রেন্ড, অর্থাৎ তাদের মধ্যে একজন বন্ধু নিজেকে বাঁচাতে গাছে উঠে পড়লো অন্য বন্ধুর কথা না ভেবেই, দ্য আদার ফ্রেন্ড অন্য বন্ধু কুড নট ক্লাইম্ব অন দ্য ট্রি, গাছে উঠতে জানতো না, দ্য হি ফেল্ট হেল্পলেস, সে অসহায় হয়ে পড়লো, বাট দেন কিন্তু তখন হি হিট আপন অ্যান আইডিয়া, সে একটা বুদ্ধি খাটালো, ওকে, হি লে ডাউন লাইক আ ডেড ম্যান, সে একটা মৃত মানুষের মতো শুয়ে পড়লো নিচে মাটিতে আর কি, বিকজ হি নিউ, কারণ সে জানতো দ্য বিয়ার কুড নট হার্ম দ্য ডেড বডি, কারণ সে জানতো যে এই ভাল্লুক মানে মৃত মানুষের কিছু করে না, ঠিক আছে, মৃত মানুষকে সে ক্ষতি করে না। দ্য বিয়ার ওয়েন্ট নিয়ার দ্য ম্যান অ্যান্ড স্নিপড হিম, তো ভাল্লুক সেই মানুষটার কাছে আসলো অ্যান্ড স্নিপড হিম, এবং তাকে শুঁকে দেখলো, ওকে, দ্য বিয়ার থট দ্যাট হি ওয়াজ ডেড, এবং বিয়ার বা ভাল্লুক ভাবলো যে লোকটা মারা গেছে, ওয়েন দ্য বিয়ার হ্যাড গান, যখন বিয়ার বা ভাল্লুক চলে গেল, দ্য ফেক ফ্রেন্ড মানে সেই নকল বন্ধু কেম ডাউন নেমে আসলো, অ্যান্ড আস্কড হোয়াট দ্য বিয়ার হ্যাড টোল্ড হিম ইন হিজ ইয়ার্স, এবং জিজ্ঞেস করলো তার সেই বন্ধুকে যে ভাল্লুকটা তোমার কানে কানে কী বলে গেল, দ্য আদার ফ্রেন্ড সেড দ্য মানে অন্য বন্ধুটা সেড মানে বললো দ্যাট দ্য বিয়ার অ্যাডভাইসড হিম, যে ভাল্লুক তাকে উপদেশ দিয়ে গেল টু স্টে অ্যাওয়ে ফ্রম আ ফেক ফ্রেন্ড, একজন নকল বন্ধু থেকে দূরে থাকতে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গল্প, এটা আমরা লিখলাম। এরপর দেখো গল্পের এখানে একটা আমরা মরাল বা নীতি কথাও লিখেছি, আ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, আ ফ্রেন্ড ইন নিড মানে সময় বা প্রয়োজনের যে বন্ধু সেই হচ্ছে প্রকৃত বন্ধু, ইন ডিড মানে হচ্ছে প্রকৃত, ঠিক আছে, অর্থাৎ যে বন্ধুকে আমরা প্রয়োজনীয় সময় পাই সেটাই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, আর যাকে আমরা প্রয়োজনে না পাই তারা কিন্তু আমাদের প্রকৃত বন্ধু নয়। তো এরপর দেখো আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 10B-তে কী বলা হচ্ছে, সাপোজ মনে করো ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ, মনে করো তুমি একটা গুড নিউজ মানে হচ্ছে কি একটা ভালো সুখবর, সেটার জন্য ওয়েট করছো, অপেক্ষা করে আছো, রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, তোমার এই যে অপেক্ষা করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে, তোমার একটা খুব ভালো একটা সুসংবাদ তোমার জন্য আছে আর কি, সেই সংবাদটা তোমার কাছে হয়তো আসবে এবং সেটার জন্য তুমি খুব অপেক্ষা করে রয়েছো, সেই এক্সপিরিয়েন্স নিয়ে তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে, দেখো দ্য নিউজ ইউ ওয়েটেড ফর মানে খবরটা কি সেটা তোমাকে বলতে হবে, কী খবরের জন্য তুমি অপেক্ষা করে আছো, হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং মানে যখন অপেক্ষা করছিলে সেই সময় তুমি কী করছো আর কি করেছিলে সেটা লিখতে হবে, ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম মানে এই খবরটা তোমার কাছে আদেও এসেছিল কিনা সেটা লিখতে হবে, ইওর ফিলিংস তারপর তোমার ফিলিংসটা কী হয়েছিল, অনুভূতিটা কী হয়েছিল সেটা লিখতে হবে। তো দেখো আমরা এখানে প্যারাগ্রাফটা লিখে রেখেছি, আর ডেজ ওয়েট মানে একটা দিনের অপেক্ষা, লিখবো আমরা দেখো লাস্ট ইয়ার গত বছর, আর স্টোরি রাইটিং কম্পিটিশন মানে একটা গল্প লেখার যে প্রতিযোগিতা, ওয়াজ হেল্ড মানে আয়োজন করা হয়েছিল, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে, উই হ্যাড টু রাইট আ স্টোরি মানে আমাদের একটা গল্প লিখতে হয়েছিল, অফ আওয়ার ওন মানে আমাদের নিজেদের একটা গল্প লিখতে হবে, নিজে গল্পটা লিখতে হবে, উইদিন 1 আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে, আই রোড অ্যান ইমাজিনারি স্টোরি আমি একটা কাল্পনিক গল্প লিখেছিলাম, আফটার অ্যান আওয়ার মানে 1 ঘন্টা পর, আ লিস্ট অফ নেমস ওয়াজ ডিক্লেয়ার্ড মানে 1 ঘন্টা পরে একটা মানে নামের যে লিস্ট সেই লিস্টটা প্রকাশ করা হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল, একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, ইট ইনক্লুড মাই নেম এবং সেই লিস্টের মধ্যে আমারও নাম ছিল এবং আরও অনেকের নাম ছিল আর কি, দেন উই ওয়ার আস্কড তারপর আমাদের বলা হলো টু ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করতে বলা হয়েছিল, ফর দ্য ফাইনাল অ্যানাউন্সমেন্ট ফর দ্য বেস্ট স্টোরি ইন দ্য হোল স্কুল, তারপর আমাদের সম্পূর্ণ স্কুলের মধ্যে কোন মানে সবথেকে বেস্ট স্টোরি সবথেকে ভালো গল্প কার হয়েছে সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে এবং সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলা হলো। ওকে, দিস টাইম আই ফেল্ট ভেরি নার্ভাস এবং এই সময় আমি খুব নার্ভাস অনুভব করছিলাম যেহেতু কার নাম আসবে। ওকে, এরপর দেখো
হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার পাস্ট মানে আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেল, পাস্ট মানে অতিবাহিত হয়ে গেল। ওয়াইল দ্য জাজ, যখন হচ্ছে জাজ, জাজ মানে কি, জাজ মানে হচ্ছে যিনি বিচারক করে আর কি, ঠিক আছে, জাজ বিচারকরা, এখানে জাজ এস দেওয়া আছে, একজন তো নয় আরও কয়েকজন আছে, ঠিক আছে। ওয়ার টকিং অ্যামং দেমসেলফ মানে নিজেদের মধ্যে তারা আলোচনা করছিলেন। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত দ্য হেডমাস্টার ডিক্লেয়ার্ড মাই নেম, শেষ পর্যন্ত হেডমাস্টার মশাই আমার নামটাই ঘোষণা করলেন যে আমি ফার্স্ট হয়েছি, ঠিক আছে, স্টোরি রাইটিংয়ে। আই ফেল্ট দ্যাট আই হ্যাড বিন ড্রিমিং, আমি অনুভব করলাম যেন আমি একটা স্বপ্ন দেখছি। অ্যান্ড দ্য ড্রিম বিকেম ট্রু অ্যাট লাস্ট, এবং শেষ পর্যন্ত এই আমার স্বপ্নটা যেন সত্যি হলো, ঠিক আছে। তো এরকম করে আমরা এই স্টোরিটাকে বা এই রাইটিংটাকে লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার ড্র আ পিকচার অফ আ রেনি ডে, তোমাকে একটা রেনি ডে মানে বৃষ্টিমুখর দিনের একটা ছবি আঁকতে বলা হচ্ছে। অন আ সিট অফ চার্ট পেপার, একটি চার্ট পেপারের উপরে রাইট 4 সেন্টেন্স, এবং 4টি বাক্য লিখতে বলা হচ্ছে। অন হোয়াই ইউ লাইক অর ডিসলাইক আ রেনি ডে, কেন তুমি বৃষ্টির দিন ভালোবাসো এবং কেন তুমি বৃষ্টির দিন ভালোবাসো না, সে সম্পর্কে 4টি বাক্য তোমাকে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটা তুমি ছবিটা পারলে আঁকবে এবং 4টি বাক্য লিখবে, ঠিক আছে। কেন তুমি বৃষ্টির দিন, তোমার বৃষ্টির দিন ভালো লাগে না বা কেন ভালো লাগে সেগুলো তুমি লিখবে, ঠিক আছে। তো এটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে না এরকম প্রশ্ন, ওকে। যেগুলো তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখো আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এর যে পরের ভিডিও সেখানে আমরা তোমাদের লেসন 3 অ্যান এপ্রিল ডে, এই যে তোমাদের পোয়েমটি রয়েছে এটা আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলোও কিন্তু আমরা পরপর সলভ করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তো নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।